ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিপুণভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে মেয়েটি। শাড়ির আঁচলের ধার দিয়ে ক্ষত স্থানগুলো আবছা দেখা যাচ্ছে। শাড়ির আঁচলটা ফেলে দিলেই তার ক্ষত স্থানগুলোর সেই বিধ্বস্ত রাতের স্মৃতিগুলোর প্রমাণ দেবে। গলার নিচ থেকে কোমর অবধি ক্ষত স্থান শুকিয়ে গেলেও রেশ রয়ে গেছে। অনেক কষ্টে প্রাণে বেঁচে গিয়েছিল সে। পুরনো বাড়িটির এই একটি রুম সাক্ষী হয়ে রয়েছে তার কান্না, আর্তনাদ, মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের। একজন বলেছিল, ভালোবাসা জিনিসটা কারো কারো কাছে অমৃত, তো কারো কারো কাছে বিষ। মেয়েটির ক্ষেত্রে ভালোবাসা নামক জিনিসটা বিষে পরিণত হয়েছে। একটা নামী পরিবারের অন্তরালের দাবা খেলা গুটি ছিল সে। 4 মাস পরেও কথাগুলো মনে পড়লে চোখের নোনা পানিধারা বাদ মানতে চায় না। পেটের দিকে নজর পড়তেই নিজেকে সামলে নেয় সে। আজ 18 সপ্তাহ চলত, যদি বাচ্চাটি বাঁচানো যেত। বাচ্চার আশাটুকু শেষ হয়ে গেছে। এখন শুধু অয়ন শিকদারের মুখোমুখি হবার পালা। চোখ মুছে নিজেকে নিজে শান্ত করতে বলে ওঠে, মৃত ব্যক্তি ফিরে আসে না, প্রাপ্তিও আর ফিরে যাবে না শিকদার ভিলাতে। প্রাপ্তি সেই রাতে মারা গিয়েছে। জন্ম নিয়েছে খুশবু। খুশবু কাঁদবে না, তাকে যে ফিরতে হবে শিকদার ভিলায়। এতদিন যেই অয়ন শিকদার তার জীবন নিয়ে খেলেছে, তাকে এখন শাস্তি দেবার পালা। অপরদিকে সন্ধ্যা 7টা। বউয়ের মতো সাজানো হয়েছে শিকদার ভিলাকে। এঙ্গেজমেন্ট বলে কথা। শহরের সবচেয়ে জাঁকজমক সাজসজ্জা করা হয়েছে আজ ভিলায়। নামি দামি সকল লোকেরা জমা হবে আজ এখানে। মহিমা শিকদার নিজে সব তদারকি করছেন। শিকদার কোম্পানির উত্তরাধিকারের আজ এঙ্গেজমেন্ট বলে কথা, তাও আবার শহরের টপ 5 বিজনেসম্যানদের একজন, হেলাল খানের একমাত্র মেয়ের সাথে। এতদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলল মহিমা শিকদারের। অন্ধকার রুমের এক কোণায় প্রাপ্তির একটি ছবি হাতে বসে রয়েছে অয়ন। বাহিরের সাজসজ্জায় কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। 4টা মাস পাগলের মতো খুঁজেছে প্রাপ্তিকে, কিন্তু তার ছায়াকেও খুঁজে পায়নি সে। এক পাশে কিছু মদের বোতল, আর এক পাশে প্রাপ্তির ছবি, তার লেখা শেষ নোটটি, তার প্রেগন্যান্সির রিপোর্ট, তার মাঝে অয়ন। তার প্রেগন্যান্সির রিপোর্ট আর মাঝে অয়ন। সবাই মেনে নিলেও এখনো প্রাপ্তির মৃত্যুটুকু মেনে নেয়নি অয়ন। তার বিশ্বাস পৃথিবীর কোনো এক কোণে প্রাপ্তি লুকিয়ে আছে। যেদিন তার রাগ ভেঙে যাবে সেদিন ঠিক ফিরে আসবে সে। দরজার কড়া নাড়ার বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে অয়ন, আমার ঘরে কেউ ঢুকবে না, মানা করেছি তো একবার। কেন আসো তোমরা? আজ তোমাদের জন্য আমার মায়াবতী আমার কাছে নেই। আমার বাচ্চার বেড়ে ওঠা আমি দেখতে পাচ্ছি না। আর কি চাই তোমাদের? সব ফেরত দিয়ে দিয়েছি তো, কি চাই? অয়ন, আমি আব্রাম, আমাকে অন্তত আসতে দে। কি দেখতে এসেছো? আজ আমার এঙ্গেজমেন্ট অয়ন, প্লিজ আজ অন্তত পাগলামি করিস না। অয়নের জবাব না পেয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আবরার। ঘরে একটা উটকো গন্ধ যেন ভেতরটাকে নাড়িয়ে দিতে সক্ষম। লাইটটা অন করতেই অয়নের মুখে বিরক্তিকর ছাপ ফুটে ওঠে। অন্ধকার যার চিরসঙ্গী, তার কি আলো পছন্দ হবে? চোখ কুচকে মুখ খিচে জিজ্ঞেস করে, কি চাই তোমার এখানে? দাদিজান অপেক্ষা করছে, তারা চলে গেছে। একটা কথা বলবো ভাই, তোমার থেকে দুর্ভাগা আমি আমার লাইফে দেখিনি। অবশ্য আমিও যে কম তা নয়। দেখো না, আমি আমার পুরো পরিবার পাওয়া সত্ত্বেও একটা ভুল বোঝাবুঝির জন্য হারিয়ে ফেলেছি। তবে আমি জানতামই না আমার একটা অংশ প্রাপ্তির মাঝে রয়েছে।
জানলে আমি তাকে মাথায় করে রাখতাম, নিজ থেকে আলাদা হতে দিতাম না। অথচ তুমি সব জেনে বুঝে নিজের পরিবারটা হারিয়ে ফেলছো। তোমার একটা ভুল, এখন একটি রক্ত মাংসের মানুষ। তুমি জানো তোমার একটি ছেলে আছে, অথচ তুমি কখনো তার মুখে বাবা ডাকটি শুনবে না। আমি কি চাইনি রাইসার কাছে, আমি কি চাইনি আমার পরিবারটা থাকুক, কিন্তু পেলাম কোথায়? হারিয়ে গেল রাইসা আমার ছেলেটিকে নিয়ে। সত্যি বলো তো, তুমি কি রাইসা আপুর জন্য তার কাছে গিয়েছিলে? হুম, তুমি মহিমা শিকদারের কথায় ছেলেটিকে ছিনিয়ে নিতে গিয়েছিলে। আচ্ছা, এই পাওয়ার প্রতিপত্তির জন্য তুমি ওই নিশি মেয়েটিকে বিয়ে তো করবে, কিন্তু ভালোবাসতে পারবে তো? তুমি নিজেও জানো রাইসা আপুর মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। আমরা হয়তো ভালোবাসার যোগ্য নই, তাই তো ভালোবাসার উষ্ণতা পেয়েও আমরা দুজন হারিয়ে ফেলেছি। তুমি জেনে বুঝে হারিয়েছ, আমি না জেনে। হা হা হা। যাও, আজ তোমার বিশেষ দিন বলে কথা, আমাকে এর মধ্যে টেনো না। আমি আমার প্রাপ্তিকে নিয়ে ভালো আছি। আবরারের মুখে কথা নেই। অয়ন তো ভুল কিছু বলেনি, সব পেয়েও হারিয়ে ফেলেছে সে। রাইসাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে যে এখন তার ক্ষমা পাবে কিনা তাও জানে না। যখন আবরারকে অয়ন তার ছেলে এবং রাইসার কথা বলেছিল, তখন নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি সে। নিজের ছেলেকে দেখার আকুলতায় ভুল করে ফেলেছে সে। মহিমা শিকদারকে ফোন করে সাথে সাথে জানায় এই খুশির খবর, কিন্তু মহিমা শিকদার এতটা স্বার্থপর হবে এটা কল্পনাতেও আনেনি আফরার। অয়নের সব কিছু ছেড়ে দেবার পর মহিমা শিকদার আফরারকে পুনরায় শিকদার কোম্পানির দায়িত্ব সঁপে দেন, যার জন্য আফরারকে সোজা সাপটা জানিয়ে দেন। তুমি যদি চাও বাচ্চাটিকে আমাদের পরিবারে নিয়ে আসতে পারো, কিন্তু রাইসা নামক মেয়েটিকে যদি বিয়ে করতে চাও তবে তোমাকে শিকদার পরিবার ছাড়তে হবে। আমি চাই না ওই মেয়ে আমার পরিবারে বউ হয়ে আসুক। অয়নকে নিয়ে আমার কোনো কালে মাথা ব্যথা ছিল না, কিন্তু এখানে তোমার ব্যাপার। আমার আপন নাতির বউ একজন চরিত্রহীন মেয়ে, যে কিনা বিয়ের আগে মা হয়ে যায়, এমন মেয়ে হবে এটা আমি মানব না। এখন তুমি ভেবে নাও কি করবে। কিন্তু আমিও তো একই ভুল করেছি দাদিজান। ছেলেরা টুকটাক ভুল করেই থাকে, এটা এত বড় ব্যাপার না। আর আমার মতে ছেলেটাকে তোমার কাছে আনাই ভালো, তাহলে তোমার ডিভোর্সের নাটকটাও আরও শক্তপোক্ত হবে। রাইসা, মেয়েটিকে কিছু টাকা দিয়ে দাও, তাহলেই তো হবে। কিন্তু আমি বুড়ো হয়েছি, এত চাপ আমি নিতে পারবো না, ভেবে দেখো তুমি। আফরারকে এই কঠিন সিদ্ধান্তটি স্বার্থপরের মতো নিতে হয়। যখন রাইসাকে এ ব্যাপারে সে জানায়, তখন থেকে রাইসা আব্রাহামকে নিয়ে পালিয়ে যায় শহর থেকে। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে এই শহরে পায়নি আবরার। আজও খুঁজে যাচ্ছে রাইসাকে। একটা শেষ জায়গা আছে, কিন্তু সেখানে রাইসাকে পাবার পসিবলটি নেই এর সমান। আবরার আজ নিজের সাথে চোখ মেলাতে পারছে না। আজ যদি অয়নের মতো বুকের পাটা থাকতো, তবে সব ছেড়ে ছুড়ে চলে যেত রাইসার কাছে, কিন্তু সেটা তার নেই। সে দাদিজানের হাতের পুতুল মাত্র। রাইসাকে তার জীবনে ফেরাতে হলে নিজের জায়গা শক্ত করতে হবে। দাদিজানের হাত থেকে পুতুলের নাচের দড়ি কেড়ে নিতে হলে নিজেকে লোহার মতো শক্ত করতে হবে, যাতে ভারের টানে দড়ি ছিঁড়ে না যায়। এখন এই এঙ্গেজমেন্টের মিথ্যে নাটকটা তাকে চালিয়ে যেতেই হবে, কিন্তু বিয়ে অবধি এই নাটক গড়াতে দিবে না সে। তার জীবনে যদি কোনো নারী আসে, সেটা রাইসা ব্যতীত আর কেউ হবে না। এখন অনেক কাজ বাকি, রাইসাকে পাওয়া বাকি, নিজের পজিশন প্রতিপত্তি বাড়ানো বাকি। আচ্ছা, রাইসা যদি জানে এই এঙ্গেজমেন্টের কথা, তবে কি ও আরও বুঝবে আবরারকে? অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নিশি আর আবরার মুখোমুখি দাঁড়ানো। মহিমা শিকদারের মুখে হাসি ধরছে না। নিশি মেয়েটা যথেষ্ট আধুনিক একটা মেয়ে, লেখাপড়া শেষে বাবার ব্যবসায় জয়েন করেছে। এমন একটি মেয়েই তো চায় নিজের নাতবউ হিসেবে মহিমা শিকদার। আবরার যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তার কোনো আগ্রহ নেই এই মিথ্যে অনুষ্ঠানে। নিশির বান্ধবীরা রিং নিয়ে আসলে রিং সেরিমনি শুরু করেন মহিমা শিকদার। প্রথমে আবরার হাতে রিং পরিয়ে দেয় নিশি। এবার আবরারের পালা। যেই না আবরার রিং পরাতে যাবে,
অমনি ফোনটা বেজে ওঠে। রিং রেখে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আফরার। নিশের ব্যাপারটা একদম ভালো লাগেনি। এদিকে ফোন রিসিভ করে যা শুনে তাতে আবরারের মাথা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। অপর পাশ থেকে আবরারের অ্যাসিস্ট্যান্ট জিহান বলে, স্যার রাইসা ম্যামকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু উনি ভালো নেই স্যার। এখানে একজন পরিচিত আত্মীয়র বাড়িতে থাকছেন, একটি সাধারণ প্রাইমারি স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন। খুব কষ্ট করে বাচ্চাটিকে বড় করেছেন। ছেলেটির বয়স 7 মাস হতে চলেছে। এখানে সবাই জানে উনি বিধবা। আসছে দিন ওনাকে উত্ত্যক্ত কম করা হয় না। মাটি কামড়ে ওখানে পড়ে রয়েছেন। এখানে ওনার আত্মীয় ছাড়া কেউ থাকে না। উনি প্রায় 55 বছরের একজন মহিলা। ওনার আপন বলতে কেউ নেই, তাই রাইসা ম্যামকে এখানে থাকার পারমিশন দিয়েছেন। স্যার এখন আমরা কি করব? রাইসাকে যাতে কেউ কোনো রকম ডিস্টার্ব না করতে পারে সেটা দেখার দায়িত্ব তোমার। আমি খুব দ্রুত চিটাগাং আসছি। বলে ফোনটা রেখে দেয় আবরার। আজ রাইসাকে এত কিছু সহ করা লাগছে, এটা শুধুমাত্র তার জন্য। সেদিন যে ভুল করেছিল, আজ সেই একই ভুল সে করবে না। চোখ দুটো মুছে স্টেজে চলে গেল সে। আবরারকে দেখে মহিমা চৌধুরী হাসি কিছুটা মলিন হয়ে গেল। তিনি আজ করতে পারছেন সামনে আবরার কি করতে যাচ্ছে। মাইকটা হাতে নিয়ে আবরার ডিক্লেয়ার করে দিল, আপনাদের দামি সময় নষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সামনে এমনটা যাতে না হয় সেটার চেষ্টা করব। আজ এঙ্গেজমেন্টটা হবে না। আই অ্যাম সরি। যাওয়ার সময় অবশ্যই খেয়ে যাবেন। থ্যাংক ইউ। আবরারের ডিক্লিয়ারেশনের পর মহিমা চৌধুরী যখন তাকে কিছু জিজ্ঞেস করে, সে পাশ কাটিয়ে নিজ রুমে চলে যায়। তাকে প্যাকিং করতে হবে। রাইসাকে একবার যেহেতু খুঁজে পেয়েছে, আর হারাতে দিবে না সে। আবরারের এতটা অধ্যত্ত দেখে রাগে ফুঁসছেন মহিমা শিকদার। কোনোভাবে হেলাল খানকে বুঝিয়ে শান্ত করলেন তিনি। এতদিনের বন্ধুত্বের খাতির উনি শান্ত হয়ে গিয়েছেন, কিন্তু আবরারের তার সাথে কোনো কথা না বলে এমন সিদ্ধান্ত নেওয়াতে অনেক বেশি অখুশি হলেন মহিমা শিকদার। রাত 11টা। আবরার, অয়ন এবং মহিমা শিকদার মুখোমুখি বসে আছেন। অয়নের অনিচ্ছা থাকার সত্ত্বেও আবরারের কথায় এই মিটিংয়ে থাকতে রাজি হয়েছে। নীরবতা ভেঙে মহিমা বেগম বলে উঠলেন, হুট করে কি এমন হলো যে আমার মান সম্মানের তোয়াক্কা না করেই তুমি এই প্রোগ্রামটা নষ্ট করে দিলে? তুমি জানো আমি কতটা অপমানিত হয়েছি? হেলাল আমাকে সম্মান করে তাই কিছু বলেনি। এখন কি আমি জানতে পারি কি এমন হয়েছে? আমি কাল চিটাগাং যাচ্ছি। ওখানে একটা খুব বড় ইস্যু হয়ে গেছে। আমাদের প্রজেক্ট অর্ধেক কাজেই থেমে গেছে। তাহলে সেটা অয়ন হ্যান্ডেল করবে। তাতে কি খুব কিছু যায় আসবে? যায় আসবে। মানুষের জানা উচিত শিকদার কোম্পানির মালিক আমি, অয়ন নয়। এই 1 বছরেরও বেশি আমি ছিলাম না। সবাই অয়নকেই এই কোম্পানির হেড মেনে নিয়েছে। আমি যেন কিছুই পারি না। আমি চাই এই সিচুয়েশন আমি হ্যান্ডেল করি। আপনার যদি এতে আপত্তি থাকে আমি কিছু বলবো না। মহিমা শিকদার আবরারের কথা শুনে মনে মনে খুশি হন। তার মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। অপরদিকে অয়নের মুখেও বাঁকা হাসি ফুটে ওঠে। অয়ন খুব ভালোভাবে বুঝতে পারে প্রজেক্টের জন্য এভাবে ছুটে যাওয়ার মানুষ আবরার নয়। অয়ন আবার বলে ওঠে, এতদিন এখানে অয়ন সামলে এসেছে। এত কোনো বড় ইস্যু এখানে নেই। তাই এই 1 মাস অয়ন সামলাতে পারবে। আপনি 2 মাস সময় ওনাদের কাছে নিয়ে নেন। আমার ওপর ভরসা রাখেন। আমি আপনার বিশ্বাস ভাঙব না। এই না হতো আমার নাতি, আমি ওনাদের সাথে কথা বলে নিব। আর অয়নকে বলে রাখি, ভেবো না এখানকার দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে বলে তুমি সব সিদ্ধান্ত নিতে পারবে। এই 1 মাস তুমি আবরারের সাবস্টিটিউট হিসেবে থাকবে। মহিমা শিকদারের কথা শুনে মুচকি হেসে অয়ন বলে, আমি তো সবসময় ভাইয়ের সাবস্টিটিউটই ছিলাম, এত ভাববেন না। আমার যদি আর কোনো কাজ না থাকে আমি কি রুমে যাব? যাও। অপরদিকে দরজায় কড়া নাড়লে প্রাপ্তির ঘুম ভেঙে যায়। ঢুলু ঢুলু চোখে দরজা খুলতেই দেখে বাহিরে নিশান দাঁড়ানো। নিশান সেই ব্যক্তি যার গাড়িতে সেই রাতে প্রাপ্তির অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন শুভাকাঙ্ক্ষী বন্ধুর মতো নিশান প্রাপ্তিকে আগলিয়ে রেখেছে এই 4 মাস। প্রাপ্তির অতীত সম্পর্কে সে কিছুই জানে না। প্রাপ্তি যখন বেঁচে উঠেছিল তখন তার অতীত জানার অনেক চেষ্টা করেছিল নিশান, কিন্তু প্রাপ্তি একটাই কথা, তার কিছু মনে নেই। তাই আর ঘাটায়নি
তার নাম দেয় খুশবু। অনেক দিন যাবৎ প্রাপ্তির জন্য চাকরি খোঁজার চেষ্টা করে গেছে সে, কিন্তু পারেনি। তাই নিজের বাড়িতেই একটা রুম ভাড়া দেয় তাকে। নিশানের বাবা মা খুশবুকে নিজের মেয়ে হিসেবেই ভালোবেসে এসেছেন। অসহায় মেয়েটি তাদের ছেলের গাড়ির নিচে পড়ে নিজের বাচ্চাও হারিয়েছে। বাঁচার আশাটুকু ছিল না, উপরওয়ালার হাতে ধরিয়ে বাঁচিয়ে দিয়েছে তাকে। নিশান এত রাতে আসার মতো লোক নয়। হুট করে এত রাতে তাকে দেখে খুবই অবাক হয় প্রাপ্তি। জিজ্ঞেস করে বসে, আপনি এত রাতে? তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি। আসলে আমার এক বন্ধুর ফোন এসেছিল, তোমার চাকরির ব্যবস্থা সে করে দিতে পারবে, কিন্তু তোমাকে ঢাকা যেতে হবে। আনোয়ার কোম্পানি অ্যান্ড লিমিটেডের মেন অফিসে একটি পোস্ট ফাঁকা আছে। আমার বন্ধু ওখানে চাকরি করে। ও তোমার সিভি জমা দিয়ে দিয়েছে। ওরা পরশু ইন্টারভিউ নেবে। তুমি কি যাবে? আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। এমনিতে আমি ঢাকা যেতে চেয়েছিলাম। অতীতের কিছু প্রশ্নের উত্তর যে আমার চাই। তোমার কি কিছু মনে পড়েছে? না, তবে ওখানে যেহেতু আমার অতীত, তাই সেখানে গেলে এই উত্তরগুলো পাবো। বেশ, আমি কাল তোমাকে নিয়ে যাব। এতদিন আমাকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। এটা আমার দায়িত্ব ছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? করুন। তোমার হাজবেন্ডকে যদি খুঁজে না পাও, তুমি কি তোমার জীবন নতুন করে শুরু করবে না? আমি জানি না, আমার প্রশ্নের উত্তরগুলো না পাওয়া অবধি আমি সত্যিই জানি না কি করব। এতদিন তোমাকে বলিনি, তবে আজকে কিছু জিজ্ঞাসা করব, উত্তর দিবে। জি বলুন। যদি কোনোদিন অতীতকে প্রত্যাখ্যান করো, তবে কি আমাকে তোমার ভবিষ্যৎ মানাতে পারবে? আজ উত্তর দিতে হবে না, তুমি ভেবেচিন্তে উত্তর দিও। আমি কিছু ভাবিনি এই ব্যাপারে। প্লিজ ভেবে দেখো। বলেই নিশান বেরিয়ে যায়। প্রাপ্তি তখনও সেখানে দাঁড়িয়ে রয়েছে। যতই অয়নের প্রতি রাগ অভিমান জমে থাকুক, সে অয়নের জায়গা কাউকে দিতে পারবে না। অয়ন হয়তো তাকে ভুলে অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিয়েছে, ধুমধাম করে এঙ্গেজমেন্ট করেছে, কিন্তু প্রাপ্তি এখনো তার মনের গহীনে অয়ন নামক মানুষটিকে পুষে রেখেছে। সেই অয়নের সাথে বোঝাপড়া এখনো বাকি। যে কিছু প্রশ্নের উত্তর পাবার সময় চলে এসেছে, শুধু সময়ের অপেক্ষা। দুদিন পর সকাল 9টার মধ্যে স্কুলে ঢুকতে হবে রাইসাকে। আব্রাহামকে রেখে যেতে মন চায় না। মাত্র বসা শিখেছে ছেলেটা, কিন্তু উপায়ন্তর না পেয়ে চাকরিটা করতেই হবে। রেশমা আন্টি এই বিপদে থাকার জন্য ছাদ দিয়েছেন। এই কত ছেলে আর নিজের ভরণ পোষণের খরচাটা তো তারই চালাতে হবে। শরীরটা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রেগনেন্সির সময়ের থেকে কিছু কমপ্লিকেশন রয়ে গিয়েছে। মাঝে মাঝে ভয় হয় ছেলেটাকে একা করে দিয়ে না ফেরার, দুনিয়াতে চলে যাবে না তো সে। না, এসব কি ভাবছে? এখনো কত দায়িত্ব বাকি। চিকিৎসা করাতে হবে, কিন্তু টাকাও লাগবে। এখন বিভিন্ন টেস্ট করতে 10,000 পকেট থেকে খসে পড়ে। রেশমা বেগমের কাছে ছেলেকে বুঝিয়ে দিয়ে স্কুলের দিকে রওনা দিবে রাইসা। দরজাটা খুলে বের হতেই হাত পা জমে গেল তার। দরজার বাইরে সেই মানুষটি দাঁড়ানো, যার কাছ থেকে পালাতেই এই দূর শহরে ছেলেকে নিয়ে বহু কষ্টে জীবন কাটাচ্ছে সে। আবরার রাইসাকে প্রায় বছরখানেক পর দেখছে। গোলগাল চেহারার ফর্সা মেয়েটি যেন হাড্ডি সার হয়ে গেছে। আজ তার চোখে সেই উজ্জ্বল নেই। চোখের নিচে কালি যেন তার নির্ঘুম রাতের বর্ণনা দিচ্ছে। একসাথে বেনুনি করে কালো শাড়ি পরিহিত নারীটি এক সময় তার সকল হাসির কারণ ছিল, অথচ আজ এই নারীর সকল কষ্টের কারণ সে। তার জন্য এই নারীকে সকল প্রকার বঞ্চনা মুখ বুজে সহ করতে হয়েছে। আবরার 2 কদম এগিয়ে রাইসার সামনে এসে দাঁড়ায়। রাইসা এখনো চুপটি করে দাঁড়িয়ে আছে। মনের মধ্যে কিছু ভয় জড়তারা মনের মধ্যে উকি দিচ্ছে। তবে কি আব্রাহামকে কেড়ে নিতে এত দূরে চলে এসেছে সে? আবরার নীরবতা ভাঙতে বলে উঠল, কেমন আছিস রাইসু? কথা বলবি না? ভয় নেই, ছেলেকে নিতে আসিনি, বরং মা ছেলে দুজনকেই একসাথে নিয়ে যেতে এসেছি। বড্ড দেরি করে ফেলেছি, তাই না রে? অনেক ভুল করেছি, হয়তো সেই ভুলের ক্ষমা হয় না, কিন্তু এই একটা বছর আমি যা বুঝছি তা হলো আমার তোকে দরকার, খুব করে দরকার। তুই যে আমার রক্তে মিশে আছিস রাইসা।
আমার তোকে ছাড়া চলবে না। এই কয়েক মাস পাগলের মতো খুঁজেছি তোকে। আমি সেই দিন বাধ্য ছিলাম, আজ নয়। আমি তোর কাছ থেকে আবরামকে কখনো কেড়ে নিব না। আমার পুরো পরিবারটাই চাই। রাইসু প্লিজ একটা সুযোগ দে, আমি নিজেকে তোর যোগ্য করে তুলব। তোরে কোনো কষ্ট পেতে দিব না, প্লিজ রাইসু। এতক্ষণ চুপ করে আবরারের কথাগুলো শুনে যাচ্ছিল রাইসা। এতদিনের কষ্টগুলো যেন তাজা হয়ে উঠেছে আবরারকে দেখে। আবরার যে কথাগুলো বলল, কথাগুলো শোনার প্রতীক্ষা এতগুলোর বছর সে করেছে। চোখ থেকে না চাইতো সোডিয়াম আর পটাশিয়াম ক্লোরিয়াম মিশ্রিত জল গড়ে পড়ছে। এটা ব্যতীত খুশিতে নাকি সদ্য তাজা হওয়া মনের ক্ষততে, এটা বুঝতে পারছে না রাইসা। খুব কষ্টে নিজেকে সামলিয়ে বলে উঠল, সময়টাও ঠিক মতো বলতে পারলি না। 1 বছর নয়, 1 বছর 2 মাস 13 দিন। যখন আমার তোকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন আমি তোকে পাইনি কাছে। তোর কাছে আবরাম কোনো দিন তোর ছেলে ছিলই না। ও শুধুমাত্র এক রাতের ভুল ছিল। তুই তো ওকে অ্যাভয়েড করতে চেয়েছিলি। সত্যি বলতে আজ থেকে কয়েক মাস আগেও যদি তুই এই কথাগুলো বলতি, আমি মেনে নিতাম। আমি হয়তো তোর ভালোবাসা অন্ধ হয়ে তোকে ক্ষমা করে দিতাম। তোর সাথে পরিবার সাজানোর কথাও ভাবতাম। কিন্তু আজ না। কাল তোর দাদিজান আবার যখন আদেশ দিবে, তুই আবার আমাকে একা করে দিবি। আফটার অল তুই কোম্পানির মালিক বলে কথা। এত সব কিছু পেয়ে সেগুলো ছেড়ে দেওয়ার মতো সাহস কি তোর আদৌ আছে? আমি সত্যি বলছি, তুই একবার আমাকে বিশ্বাস করে দেখ। আমি দাদিজানকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওনার অন্যায় আবদার মেনে নেব না, প্লিজ রাইসু। রাইসু না, রাইসা। রাইসা ইসলাম। আমার সাথে তোর কোনোদিন কোনো কিছু ছিলও না, হবেও না। ভালো তো বেসেছি, তার শাস্তিও পাচ্ছি। তাই অহেতুক আর কথা বাড়াবো না। আমার তারা আছে, নিজের সময় নষ্ট করিস না। বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আফরারের হাত টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে। কানে মুখ লাগিয়ে বলে, বড্ড বেশি অভিমান জমে গেছে। আজ হয়তো আমার কথা তোর বিশ্বাস হবে না, কিন্তু কথা দিচ্ছি তোর অভিমানগুলো আবারও ভালোবাসায় পরিণত করব। নিজেকে তোর এবং আবরামের যোগ্য প্রমাণ না করা অবধি আমি যাচ্ছি না। আমি এই জন্য ভালোবাসি না যে তুই আমার বাচ্চার মা। আমি তোকে ভালোবাসি কারণ তুই আমার অঙ্গে মিশে আছিস। তোকে যে আমার চাই, খুব করে চাই, তুই আমার হতে বাধ্য। রাইসা কোনো রকম ধাক্কা মেরে আবরারের নিজের কাছ থেকে সরিয়ে দেয়। আবরার টাল সামলাতে না পেরে খানিকটা দূরে সরে যায়। রাইসা রাগে গজগজ করতে বলে, নিজের পাওয়ারের গরম অন্যকে দিস, আমার কাছে না। কিসের বাধ্য? আমি তোর কাছে কোনো কিছুর জন্য বাধ্য নই। আজ স্পষ্ট মনে রাখ, আমার জীবনে তোর অস্তিত্ব নেই। আমি তোকে ভালোবাসি না। চলে যা এখান থেকে প্লিজ। সেটা সময় বলে দিবে। রাইসার কথা না বাড়িয়ে গটগট করে সেখান থেকে চলে গেল। আবরার রাইসার যাওয়ার পানে তাকিয়ে আছে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে আশ্বস্ত করে বলল, আমি পারবো, আমার যে পারতেই হবে। প্রমিস করছি, যদি তোর মনে নিজের জন্য জায়গা না করতে পারি, তবে কোনোদিন তোর সামনে আসবো না। কিন্তু আমি এত তাড়াতাড়ি হাল ছাড়বো না। 1 সপ্তাহ পর সকাল 10টা। একটা জরুরি কাজের জন্য অয়ন স্বামীরের সাথে দেখা করতে এসেছে। মাসখানেক হয়ে গেছে অয়ন স্বামীর সাথে দেখা করেনি। এখানে এসে জানতে পারে স্বামী আপাতত দেশে নেই, যে কারণে স্বামীর বড় ভাই আসফির সাথেই মিটিংটা কমপ্লিট করতে হবে। আবরারের বর্তমান আনোয়ার কোম্পানি অ্যান্ড লিমিটেডের সাথে প্রজেক্টটা অয়নকেই কমপ্লিট করতে হবে। এতদিন পর অয়নকে দেখে আসিফ তাকে জড়িয়ে ধরে। বেশ শুকিয়ে গেছিস, খাওয়া দাওয়া কি কিছুই করছিস না? আর খাওয়া দাওয়া, প্রাপ্তির হাতের রান্নার অভ্যাস হয়ে গেছে। এখন আর লোকমান কাকার রান্নাও ভালো লাগে না। তোমার খবর বলো। শুনলাম বিয়ের পর নাকি ভাবি তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছে। আর গার্লফ্রেন্ড? এতদিন যত মেয়ে ফ্রেন্ড ছিল তাদের ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দিয়েছে। বুমানেই প্যারা। প্যারাটা কারো লাইফে তো আছে। তুই কি আর বিয়ে শাদী করবি না? যদি কোনোদিন আমার মায়াবতী ফিরে আসে তখন তাকে কি উত্তর দিব বলো? তার অবর্তমানে অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিয়েছি জানলে আরও রেগে যাবে ও। আমি ওর স্মৃতি আঁকড়ে ভালোই তো আছি। সত্যি ভালো আছিস তো? তুমি কি কথাই বলবে নাকি মিটিং শুরু করবে?
আচ্ছা আচ্ছা চল। অপরদিকে আজ 1 সপ্তাহ হয়েছে নিশানের বন্ধুর সাহায্যে এই কোম্পানিতে জব পেয়েছে প্রাপ্তি। একজন কলিগ সামিয়ার সাথে একটা ছোট্ট বাসায় থাকছে সে। মেয়েটি খুবই ভালো। একা একা এত ভাড়া দেওয়াটা কষ্টকর হয়ে গিয়েছিল, তাই প্রাপ্তিকে তার সাথে থাকতে প্রস্তাব দেয়। শহরে অন্য কোথাও থাকাটাও সুবিধার মনে হচ্ছিল না দেখে প্রাপ্তি রাজি হয়ে যায়। প্রতিদিনের মতো নিজের ডেস্কে বসে কাজ করছিল, তখন প্রাপ্তির সিনিয়র এসে জানায়, খুশবু, তোমাকে বস ডেকেছে মিটিং রুমে। কাল যে ফাইলটা তোমাকে দিয়েছিলেন ওইটাও সাথে নিয়ে যেও। ফাইলটা কমপ্লিট হয়েছে? বস তো ক্লায়েন্টের সাথে মিটিংয়ে আছে, এখনই কি যাব আমি? ফাইলটা ক্লায়েন্ট দেখতে চেয়েছে, তুমি গেলেই বুঝবে। ঠিক আছে। মিটিং রুমের দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই প্রাপ্তি বলল, মে আই কাম ইন স্যার? আরে খুশবু, ভেতরে আসো। ফাইলটি নিয়ে ভেতরে ঢুকতেই প্রাপ্তির হাত পা জমে গেল। মাথাটা মুহূর্তেই ফাঁকা হয়ে গেছে। ভেতরে বসে থাকা মানুষটি যে তার খুব পরিচিত। 4 মাস পর মানুষটিকে দেখছে সে। আজ যার কাছে কিছু প্রশ্নের উত্তরের অপেক্ষায় এই শহরে তার আগমন, সেই মানুষটির সাথে অতর্কিততে তার দেখা হয়ে যায়। এটা তো জানা ছিল না মানুষটা বড্ড শুকিয়ে গেছে। যে চোখের ভাষা একসময় বিশ্বাস করে ভালোবেসেছিল, তাকে আজ সেই চোখ যেন গর্তের কোঠরে চলে গেছে। লোকটাকে দেখে আজকেও মায়া লাগছে। যার রাগ জিদের পুরো ঘর কাঁপত, আজ বড্ড শান্ত লাগছে লোকটাকে। তার জীবনে তো নতুন মানুষ চলে এসেছে, তবে কেন এতটা উদাসীনী লাগছে তাকে? আসফির কণ্ঠস্বর ঘোর ভাঙার প্রাপ্তির। দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো, ফাইলটা ওনাকে দাও। অয়নের দিকে ইশারা করে বলল, জি স্যার। এতক্ষণ মাথা নিচু করে থাকলো প্রাপ্তি বলা জি স্যার যেন ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে অয়নের। বারংবার প্রাপ্তিকে পাবার আশা এতটাই নিরাশ করেছে যে আজ আবার সেই আশাটুকুকে পুনরায় সজাগ করতে মন চাইছে না। চোখ তুলে যদি দেখে মানুষটা ভুল, তখন কি করবে? মস্তিষ্কে প্রাপ্তির কথা এতটাই গেঁথে গেছে যে নিজেই নিজেকে পৃথিবী থেকে আলাদা করিয়ে ফেলেছে। সারাক্ষণ মনে হয় আশেপাশে প্রাপ্তির ছায়া ঘুরে বেড়াচ্ছে। নিজেকে খুব কষ্টে সামলে নিয়েছে সে। আবার আশাহত হবার মতো মনের জোর আর যে নেই। তবু মাথা উঁচিয়ে সামনে বসে থাকা মানুষটির দিকে তাকায় সে। মানুষটি যে আর কেউ নয়, প্রাপ্তি, তার মায়াবতী। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে এক মুহূর্ত না দেরি করে জড়িয়ে ধরল তার মায়াবতীকে। প্রাপ্তি, তুমি ফিরে এসেছো? সত্যি ফিরে এসেছো তুমি? কেন ছেড়ে গিয়েছিলে আমায়? তোমার রাগ হয়েছিল আমার উপর, আমায় বকতে পারতে। তুমি যা শাস্তি দিতে আমি মাথা পেতে নিতাম। তুমি জানো, এই 4 মাস পাগলের মতো খুঁজেছি তোমায়। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অয়নের কাছ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে বলতে লাগলো প্রাপ্তি। আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, আমি প্রাপ্তি নই। প্লিজ পাবলিক প্লেসে এমন অসভ্যতামি করবেন না। প্রাপ্তি, এভাবে কেন বলছো? আমার প্রাপ্তিকে আমি অন্ধকারের মাঝেও চিনে নিব। তুমি এভাবে কেন বলছো? আবার বলছি আমি প্রাপ্তি নই, আমি আপনাকে চিনি না। এবার মেজাজ খারাপ হতে লাগলো অয়নের। প্রাপ্তি কেন নিজেকে তার থেকে আড়াল করতে চাইছে? এতটা রাগ জমে আছে যে সে অয়নকে চিনতে চাইছে না। নিজেকে সংবরণ করে অয়ন আবার প্রাপ্তির কাছে যায়। তার হাত দুইটি প্রাপ্তির গাল আলতো করে ছুঁয়ে বলে, প্রাপ্তি, তুমিও জানো আমিও জানি তুমি আমার প্রাপ্তি। তাহলে কেন অস্বীকার করছো তুমি? রাগ হচ্ছে বলতে পারো, এভাবে আমাদের সম্পর্কটা অস্বীকার তো করো না। অয়নের হাত দুটো ছিটকে চেঁচিয়ে ওঠে প্রাপ্তি। বারবার অসভ্যতা কেন করছেন? আমি প্রাপ্তি নই, আমার নাম খুশবু। আপনি বারবার কেন জোর করে যাচ্ছেন? আমি আগে আপনাকে দেখিও নি। স্যার, এই যে আপনার ফাইল, প্লিজ আমি আসছি। বলেই মিটিং রুম থেকে বেরিয়ে গেল প্রাপ্তি। দৌড়ে ওয়াশরুমে চলে গেল সে। পানি ছেড়ে অঝরে কাঁদতে লাগলো। সে তো চেয়েছিল এই মানুষটির সাথে জীবন কাটাতে, চলে গিয়েও ফিরে আসতে চেয়েছিল, কিন্তু এই মানুষটার জীবনে তো অন্য কারো আগমন ঘটে গেছে। কেন ফিরবে সে? 1 সপ্তাহ আগে তার এঙ্গেজমেন্টও হয়ে গেছে। তাহলে আজ তাকে দেখে এতটা অনুনয় কেন করেছিল? কেন তাকে দেখে মনে হচ্ছিল মানুষটা ভালো নেই? গোলক ধাঁধার মতো নিজেকে যেন আউলিয়ে ফেলেছে প্রাপ্তি।
অপরদিকে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না অয়ন। তার মায়াবতী তাকে চিনতে চাইছে না। অয়নকে উত্তেজিত দেখে আসফি মিটিং রুম ফাঁকা করে ফেলে। অয়নের কাঁধে হাত রেখে তাকে বলে, তোর কোথাও ভুল হচ্ছে। মেয়েটি প্রাপ্তি নয়, ওর নাম খুশবু। এই 1 সপ্তাহ হয়েছে ও এখানে জয়েন করেছে। ও তো ঢাকাতেও থাকে না। তোর কোথাও ভুল হচ্ছে। দুজন মানুষ এক চেহারার কিভাবে সম্ভব ভাই? সেই প্রশ্ন যে আমাকে ভাবাচ্ছে না তা নয়। এর শেষ আমি দেখে ছাড়বো। তুমি শুধু আমার একটি কাজ করে দিবে। বল কি কাজ? আসফির সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে অয়ন। ডেস্কে এসে জানতে পারে শিকদার কোম্পানির প্রজেক্টটার দায়িত্ব প্রাপ্তিকে দেওয়া হয়েছে। প্রাপ্তি খুব ভালো করে জানে এটা কার কারসাজি, তবে নিজেকে দুর্বল করবে না সে। অয়নকে এবার আর বিশ্বাস করবে না সে। প্রজেক্টের কাজ করতে করতে রাত 11টা বেজে যায় প্রাপ্তির। একে তো সামিয়া চলে গেছে, উপরে রাত। এই রাতে একা একা বাসায় যাবে কিভাবে, এটা নিয়ে একটা চিন্তায় পড়ে গেল প্রাপ্তি। অফিস থেকে বের হতেই কেউ একজন পেছন থেকে প্রাপ্তির মুখ চেপে ধরে। প্রাপ্তি কিছু বোঝার আগেই কালো কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে তাকে একটা গাড়িতে ওঠানো হয়। প্রাপ্তি সর্বোচ্চ চেষ্টা করে গোংরাতে লাগলো। বেশ কিছু সময় পর গাড়িটি কোথাও থামলো। প্রাপ্তিকে টানতে টানতে কোথাও নিয়ে ধাক্কা মারে অচেনা লোকটি। টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় প্রাপ্তি। অচেনা লোকটি তখন প্রাপ্তিকে বলে, প্রাপ্তিকে টানতে টানতে কোথাও নিয়ে ধাক্কা মারে অচেনা লোকটি। টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায় প্রাপ্তি। অচেনা লোকটি তখন প্রাপ্তিকে চেপে ধরে তার উপর নিজের ভর ছেড়ে দেয়। লোকটির গরম নিঃশ্বাস যেন প্রাপ্তির ভেতরটাকে পুড়িয়ে দিচ্ছিল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও যখন ব্যর্থ, তখন প্রাপ্তি নিজেকে আরও সংযত রাখতে পারে না। মুখের গোঙানি ক্রমশ বেড়ে চলেছে। অচেনা মানুষটি প্রাপ্তির গলায় জোরে একটি কামড় দিতেই ব্যথায় কুঁকড়ে ওঠে। তারপর প্রাপ্তিকে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে প্রাপ্তি নিজের চোখের মুখের বাঁধন খুলে ফেলে। আশেপাশে শুনশান নীরবতা, কেউ নেই। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রাপ্তি। উঠে দাঁড়াতেই যাবে, পাশে একটা চিরকুট পেয়ে খুবই অবাক হলে সে। চিরকুট খুলতেই নজরে পড়ে আবার দেখা হবে। প্রথম ভেবেছিল এরকম কাজ অয়নই করতে পারে, কিন্তু হাতের লেখাটা অচেনা। যদি অয়ন না হয় তবে কে হতে পারে? আগেও অয়ন তাকে পাগল প্রমাণ করতে নানা রকম জঘন্য প্ল্যান করেছে, এবারও কি এমন কিছু করেছে? অবাকতার ব্যাপার জায়গাটি একটি দোকান, যা তার বাসার পাশের গলিতেই। অচেনা লোকটি তাকে এখানে কেন নিয়ে আসলো? যদি তার কোনো খারাপ মতলব থাকতো তবে তো নীরব কোনো জায়গায় নিয়ে যেতে পারতো। মাথাটা বড্ড ব্যথা করছে। তখন পড়ে যে মাথায় বেশ জোরে আঘাত পেয়েছে সে। হাঁটু ও খানিকটা ছিলে গিয়েছে। খুব কষ্টে বাড়ির পানে রওনা দিল। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো প্রাপ্তি। গলার জায়গাটা এখনো জ্বলছে। নিজেকে শান্ত করাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে, কিন্তু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। আজ অয়নকে দেখে মন বারবার চাইছিল, যা হয়েছে ভুলে যাও, মানুষটা ভালো নেই। কিন্তু 4 মাস আগে ঘটে যাওয়া ঘটনা তাকে বারংবার অয়নের প্রতি ঘৃণা বাড়িয়ে দিচ্ছে। মানুষের ভেতর কত রূপ থাকে সেটা বোঝা যে খুব কঠিন। সোডিয়ামের লাইটের আলোয় প্রাপ্তির অতীতের কালো দাগ যেন আরও সুস্পষ্ট করে তুলেছে। প্রাপ্তি তো ফিরে যেতে চেয়েছিল, কিন্তু সে পথ অয়ন নিজে বন্ধ করে দিয়েছিল। অ্যাক্সিডেন্টে যখন বাচ্চাটিকে হারিয়ে প্রাপ্তি নিঃস্ব, তখন বাঁচার তাগিদে খড়কুটোটুকু জড়িয়ে ধরতে চেয়েছিল। নিজের ভাঙচুর সম্পর্ককে নতুন রূপ দিতে চেয়েছিল সে, কিন্তু তার হলো কই। অয়নকে যখন ফোন দিয়েছিল তখন একটি মেয়ের কণ্ঠস্বর ফোনটি রিসিভ করে। প্রাপ্তি কিছু বলার আগেই মেয়েটি বলে, হ্যালো, কে বলছেন? অয়ন বাথরুমে আছে, আমাকে বলতে পারেন। হ্যালো অয়ন, বের হও, কেউ তোমাকে ফোন করেছে। জানি না, চুপ করে আছে। রেখে দাও, গুরুত্বপূর্ণ সময় শুধু ফাউল রং নাম্বারে ফোন আসে। রেখে দাও আর তুমি এখানে আসো। আচ্ছা।
ফোনের ওপারে অয়ন আর মেয়েটির কথোপকথন শুনে অয়নের প্রতি ভালোবাসাটুকু শূন্য হয়ে যায়। সে তো ভালোই আছে, শুধু শুধু তার জীবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি হয়ে ফিরে যাবার কোনো দরকারই নেই। হয়তো তার প্রয়োজন অয়নের জীবনে ফুরিয়ে গেছে, থাক না সে নিজের মানুষকে নিয়ে। প্রাপ্তি না হয় মরে গেছে সারা জীবনের জন্য। সেদিনের পর থেকে প্রাপ্তি নিজ আত্মসত্তাকেও প্রকাশ করতে দেয়নি। নিশানও তার পরিবার বহুবার তাকে তার অতীত সম্পর্কে জানতে চেয়েছে, কিন্তু প্রাপ্তি লুকিয়ে গেছে। তবে মনের মাঝে হাজারো প্রশ্ন উকিঝুঁকি দেয়। কেন অয়ন প্রাপ্তির সাথে এমন করেছে? যদি একটা বাচ্চাই প্রয়োজন ছিল তবে প্রাপ্তি কেন? আরো কত মেয়ে রয়েছে যারা টাকার বিনিময়ে সব করতে রাজি। কেন অয়ন প্রাপ্তির জীবনটাকেই ছাড়খাড় করতে চলে গেল? অতীতের কথা মনে পড়তেই চোখ ভিজে এসেছে। কাল সকালে ওই মানুষটাকে আবার দেখতে হবে। মাথা ব্যথাটা তীব্রতর হচ্ছে। কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছে প্রাপ্তিরও হুঁশ নেই। অপরদিকে রাত ৩টা। আব্রাহাম কান্নায় ঘুম ভেঙে গেছে রাইসার। বাচ্চাটা খুব জোরে জোরে কাঁদছে। সচরাচর এভাবে আব্রাহাম কখনোই কাঁদে না। মাথায় হাত রাখতেই চমকে ওঠে রাইসা। গা জ্বরে পুড়ে যাচ্ছে বেচারার। এত রাতে কোথায় যাবে, কি করবে, কিছুই মাথা কাজ করছে না তার। দৌড়ে রেশমা বেগমের ঘুম থেকে জাগায় সে। রাত ৩টায় ছেলেটাকে কোথায় নিয়ে যাবে বুঝতে পারছে না সে। রাইসার উত্তেজনায় শান্ত করতে রেশমা বেগম বলেন, আচ্ছা রাইসা, শান্ত হও, কিচ্ছু হবে না। আমি ড্রাইভ করে দিয়ে যাচ্ছি দরকার হলে। রাতে কোনো না কোনো হসপিটাল খোলা তো থাকবে। সরি আন্টি, আপনাকে এত রাতে এভাবে হয়রানি করার জন্য। আব্রাহাম আমার সব আন্টি, আমি ওকে ছাড়া সত্যি কিছু ভাবতে পারি না। ইটস ওকে, চলো আমি চাবি নিয়ে আসছি। বাইরে বের হতেই একটি কালো গাড়ি দেখে অবাক রাইসা। গাড়িটা আবরারের। তার মানে বান্দা এখনো যায়নি? বিগত 7 দিন লোকটা গাড়ি নিয়ে তার বাড়ির সামনেই বসে থাকে। সকাল সন্ধ্যায় এভাবে রাইসার সামনে ঘুরঘুর করে। উত্ত্যক্ত করাই এই বান্দার মূল উদ্দেশ্য। যেন 18-র মতো লেগে আছে রাইসার সাথে সে। রাইসা আর রেশমা বেগমকে হন্তদন্ত করে বের হতে দেখে গাড়ি থেকে বেরিয়ে আসে আবরার। আজকাল রাতগুলো নির্ঘুম কাটে তার। রাইসাকে এক ঝলক না দেখলে ঘুমেরা যেন তার কাছে আসতেই চায় না। রাইসার উদ্ঘিন্ন মুখখানা তাকে জানান দিচ্ছে কিছু একটা গুরুতর ঘটেছে। রাইসাকে প্রশ্ন করলে কোনো উত্তর পাবে না, এটা তার অজানা নয়। তাই সরাসরি রেশমা বেগমকে প্রশ্ন করে সে। রেশমা বেগম আব্রাহামের শরীরের অবস্থার কথা সব খুলে বলে আবরারকে। আবরার এক মুহূর্ত দেরি না করে বলে, আন্টি আপনি বাসায় থাকুন, আমি নিয়ে যাচ্ছি ওদের। আন্টি ওকে বলে দিন আমার এবং আমার বাচ্চার কারোর দরকার নেই। আন্টি এটা জেদের সময় নয়, ওকে বলুন প্লিজ গাড়িতে উঠতে। ইট উইল বি ফাস্ট। আন্টি আমি বললাম তো আমাদের কারোর দয়ার দরকার নেই। এত আহ্লাদ এতদিন কোথায় ছিল? প্লিজ আন্টি, দেরি হয়ে যাচ্ছে। চুপ করবে তোমরা? বাচ্চাটার জ্বর 102 ডিগ্রি আর তোমরা পড়ে আছো নিজেদের জেদ নিয়ে। এই রাতে আবরারের সাথে যাওয়াটাই সেফ হবে রাইসা। আমার এজ হয়েছে, আমি এত দ্রুত হয়তো নিতে পারবো না। প্লিজ জেদ করো না, নাও গো। অজ্ঞতা বাধ্য হয়েই আবরারের সাথে হাসপাতালের দিকে রওনা হয় রাইসা। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে তারা। ভেতরে ডাক্তার আব্রাহামকে দেখছেন। আব্রাহামের অসুখটা প্রায়ই হয়, তবে এই 1 মাস তার কোনো সমস্যা হয়নি। রাইসা চিন্তিত মুখে এক কোণায় দাঁড়িয়ে আছে। আবরার তাকে নিপুণ দৃষ্টিতে দেখে যাচ্ছে। এই মেয়েটার কত রূপ! 1 বছর আগে এই মেয়েটি ছিল বেখেয়ালি প্রাণোচ্ছল একটি নারী, যাকে দেখলে তার মনে হাজারো রঙের মেলা লাগতো। হ্যাঁ, তখন এই অনুভূতিকেই ঠিক কি বলে সেটা জানতো না। অথচ আজ সেই নারী তার বাচ্চার মা। নিজের শরীরের কথা চিন্তা না করে হাসপাতালের করিডোরে পাংশু মুখে দাঁড়িয়ে আছে। ডক্টর সিদ্দিক হুসাইনের ডাকে ধ্যান ভাঙে আবরারের। জি বলেন। বাবুর মা বাবারা কি আপনারাই? জি বলেন। আমার কেবিনে আসুন, কিছু কথা বলার আছে। চিন্তিত মুখে মুখোমুখি বসা ডাক্তার সিদ্দিক এবং আবরার রাইসা। ডক্টরের হঠাৎ কেবিনে ডাকা তাদের চিন্তায় ফেলে দিয়েছে। বাবুর ইমিউনিটি যে খুবই দুর্বল, সেটা কি আপনারা জানেন?
জি, ও প্রিমিচিউর বেবি ছিল। কি হয়েছে ডক্টর? আপনারা বাবা মা, তাই আপনার কাছ থেকে কিছু লুকাবো না। বাবুর হার্টে কিছু কমপ্লিকেশন আছে। আমার যতদূর ধারণা বাবুর প্রিম্যাচুরিটি আর মেল নিউট্রিশনের কারণে হার্টের প্রবলেম হয়েছে। আমি কিছু টেস্ট করিয়েছি, কাল রিপোর্ট আসবে, তাহলে আরও ক্লিয়ার হতে পারবো। ওর যখন বার্থ হয়েছিল কিছু কমপ্লিকেশন ছিল, কিন্তু ডক্টর তো বলেছিল এভরিথিং ইজ অলরাইট। তাহলে আসলে এসব প্রবলেমগুলো তখন হয়তো ধরা পড়েনি, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর বাবু পার্ট টাইমে সিরিয়াস মেল নিউট্রিশনে ভুগেছে। প্রিম্যাচুরিটির জন্য এই প্রবলেমগুলো আরও সিরিয়াস রূপ নিয়েছে। এখন এটার চিকিৎসা কি ডক্টর? দেখুন, বেবি অনেক ছোট, 7 মাস বয়সে বাইপাস করা পসিবল না, তবে কালকে রিপোর্টস আসলে মেডিসিন দিতে পারি। আর ওর বয়স 6-7 হলে বিদেশে নিয়ে হার্টের একটা ছোট অপারেশন করলে তবে ইফ নেসেসারি, ডোন্ট ওয়ারি, আল্লাহ এত মাসুম বাচ্চার কিছুই হতে দেবেন না ইনশাল্লাহ। তবে হ্যাঁ, বাবুকে কোনো রকম মেন্টাল স্ট্রেস দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। জি। ডক্টরের কেবিন থেকে বেরিয়ে রাইসা কান্নায় ভেঙে পড়ল। আব্রাহাম তার একমাত্র বাঁচার আশা। এতটুকু বাচ্চার শরীরে এই অবস্থা শুনে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না সে। আবরার আজ একজন হতভাগ্য বাবা। আজ তার ভুলের জন্য তার ছেলে এতটা কষ্ট পাচ্ছে। সব কিছুর জন্য একমাত্র সেই দায়ী। এতটুকু বাচ্চার নাকি হার্ট ডিজিজ। না জানি কত কষ্ট তাকে বয়ে বেড়াতে হচ্ছে। রাইসার অবস্থা দেখে ভেতর ভেতর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সে। কেবিনের বাইরে থেকে উকি মারলে আব্রাহামের মাসুম চেহারাটা দেখতে পারে আবরার। সেলাইন দিয়ে রাখা হয়েছে তাকে। না চাইতে আজ আব্রাহাম কাঁদছে। হ্যাঁ, আজ সে কাঁদছে। আজ তার চেয়ে দুর্ভাগা কেউ নেই। সকাল 8টা। রাইসা কেবিনে আব্রাহামের পাশের চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। আবরার নির্ঘুম রাত কাটিয়েছে। সারা রাত শুধু এক চিন্তা যে রিপোর্ট কি আসবে। আব্রাহামের নিয়ে তার যে অনেক স্বপ্ন ছিল। আব্রাহামের বাবা হবার যোগ্যতা হয়তো তার আসলেই নেই, কিন্তু এভাবে রাইসা আর আব্রাহামকে একা রাখতে পারবে না সে। এভাবে যেভাবেই হোক তাদের দুজনকে তার সাথে নিয়ে যাবে। দরকার হলে সিকদার ভিলায় ছাড়তেও সে রাজি। সূর্যের এক ফালি রোদ মুখে পড়তে ঘুম ভেঙে যায় রাইসার। চোখ খুলতেই দেখতে পায় আব্রাহামের আদর করছে আবরার। এই দৃশ্যটি এতদিন শুধু কল্পনাই করেছে, তবে আস্থা বাস্তবতায় পরিণত হয়েছে। চুপটি করে ছেলেটা বাবার আদর খাচ্ছে। ভোরের দিকে ছেলেটার জ্বর কমেছে, এখন স্লাইন খুলে দিয়েছে। আজ আব্রাহামের তো অধিকার বাবার ভালোবাসা পাওয়া। নিজের রাগ জিদের জন্য কি আব্রাহামকে তার বাবার কাছ থেকে দূরে করে দিচ্ছে? ডক্টর বলছেন কোনো মেন্টাল প্রেশার ওকে দেওয়া যাবে না। আব্রাহামের ভবিষ্যতের কথা ভেবেও আবরারের দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত রাইসার। রাইসাকে ভাবতে দেখে আবরার জিজ্ঞেস করে, কি ভাবছিস? আব্রামকে নিয়ে ভাবিস না, আমি তো আছি, কিছু হতে দিব না আমার বাচ্চার। তোর সাথে কিছু কথা ছিল। বল, শুনছি। এতদিন আমরা দুজন অনেক স্বার্থপরতা দেখেছি। এবার কি আমাদের বাচ্চার জন্য সবকিছু ভুলে নতুন করে শুরু করতে পারি? আব্রাহামের একটা কমপ্লিট ফ্যামিলির দরকার, যা আমি একা ওকে কখনোই দিতে পারবো না। আর তুই যদি ওকে শুধু আপন করে নিতে চাস সেটাতেও রাজি। আমি শুধু ওর হ্যাপিনেস চাই। তুই জানিস তুই কি বলছিস? আমাদের সম্পর্ক আছেই তো, এই একটা সুতো। ওর যদি কিছু হয়ে যায় আমাদের কিচ্ছু থাকবে না। ওর জন্য না হয় আবার একটু চেষ্টা করি। আমি তোকে ভালোবাসি রাইসা। আমাদের সম্পর্কে এই একটা মাত্র সুতো নয়। আমি জানি হয়তো আমি তোর জন্য পারফেক্ট নই, কিন্তু আমি আমাকে বদলে নিব দেখিস। আমি তোদের কোনো কষ্ট পেতে দিব না। প্লিজ আমাদের বাপ ছেলেকে একা করে দিস না। আমার যেমন ওকে দরকার তেমন তোকেও দরকার। আমি তোদের দুজনকেই যে চাই। কিন্তু দাদি, আমি এসবের পরোয়া এখন আর করি না। কি হবে বল? যদি শিকদার টাইটেল না থাকে, টাকা পয়সা কি সব? তুই একবার বল, সব ছেড়ে দেব। আমি একটা পরিবার চাই, একটা নিজস্ব পরিবার, যেখানে কোনো ছল চাতুরি নেই। প্লিজ রাইসা। এবার যদি কিছু করেছিস তো দেখবি আমি কি করি। তুই বললে জীবনটুকু দিয়ে দেব, তবে তোকে কষ্ট দিব না, আই প্রমিস। রাইসার চোখ চিকচিক করছে।
সব অভিমান রাগ অশ্রুরূপে পড়েছে। আব্রাহামকে শুয়ে রাইসার কাছে হাঁটু গেড়ে বসে আব্রার দুটো হাত দিয়ে তার গাল দুইটি ধরে বলল, অনেক কাঁদিয়েছি, আর কাঁদাবো না। এই মুক্তকণার দাম যে অনেক, এত ক্ষতি করা যায় না। রাইসা আর না পেরে আব্রার বুকে মুখ লুকায়। এটা যে তার সবচেয়ে প্রশান্তির জায়গা। আজ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে। আব্রাহারও পরম যত্নে তার ভালোবাসাকে আগলিয়ে ধরেছে। অপরদিকে প্রাপ্তির মনটা খচখচ করছে। কেন জানি মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, কিন্তু পেছনে কেউ নেই। বারবার পেছনে ফিরলে কাউকে দেখতে পাচ্ছে না সে। তবে সে অচেনার লোকটি তার পিছু নিয়েছে। অফিসে যাবার জন্য রিক্সা খুঁজে যাচ্ছে, কিন্তু কোনো রিক্সা না পাওয়ায় হেঁটে মোড়ে যেতে হচ্ছে তাকে। রাস্তায় হাঁটার সময় বারবার মনে হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। এবার মনে হচ্ছে মানুষটি তার খুব কাছে চলে এসেছে। দেরি না করে পেছনে ফিরলেই দেখতে পায়। আপনি এখানে কেন বলো তো, আমি আসতে পারি না? দেরি না করে পেছনে ফিরলেই দেখতে পায় নিশান পেছনে দাঁড়িয়ে আছে। হুট করে নিশানকে দেখে প্রথমে প্রাপ্তিও চমকে ওঠে। প্রাপ্তিকে ঘাবড়ে যেতে দেখে নিশান জিজ্ঞেস করে, খুশবু, তুমি ঠিক আছো তো? জি, আমার কি হবে? তোমাকে খুব টেনশন লাগছে, তাই আর কি। আপনি কখন এসেছেন? আমার অ্যাড্রেস কিভাবে পেলেন? সকালে এলাম, আর অ্যাড্রেস আমার বন্ধু দিল। বলল তুমি নাকি এখানে থাকছো। আসলে তুমি তো বেশ কিছুদিন হয়েছে এখানে, তাই দেখতে এলাম। অফিস যাচ্ছ বুঝি? জি। আন্টি আঙ্কেল কেমন আছেন? ভালো। তোমার গলায় কি হয়েছে? কিছু না, অ্যালার্জি আর কি। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। নিশান আর বেশি ঘাটায় না। প্রাপ্তিও খুব অপ্রস্তুত হয়ে পড়ে নিশানের প্রশ্নে। একবার বলতে চেয়েও থেমে যায়। শুধু শুধু নিশানকে টেনশন দেওয়ার মানেই হয় না। তারা দুইজন হেঁটেই রওনা দিল মেন রোডের দিকে। আড়াল থেকে কেউ একজন খুব নিপুণভাবে তাদের লক্ষ্য করেছিল। প্রাপ্তি চলে যাওয়ার দিকে তার শান্ত নজর। প্রাপ্তি নিশানের সাথে চলে যাবার পর সেও গাড়িতে বসে রওনা দেয় গন্তব্যে। সকাল 10:30। প্রাপ্তির ডেস্কে বসে নতুন প্রজেক্টের কাজ করে যাচ্ছে। আজকে সাইট ভিউইং এর জন্য নারায়ণগঞ্জ যেতে হবে অয়নের সাথে। প্রাপ্তি প্রথমে আপত্তি জানালেও আসফির ওপর কথা বলতে পারল না। মনে মনে অনেক বেশি বিরক্ত সে, কিন্তু কিছুই করার নেই। একটু পর পিয়ন এসে জানায়, ম্যাডাম, বস আপনাকে ওনার রুমে যাইতে বলছে। আচ্ছা। আসফির রুমের বাইরে দরজা নক করতে আসফি ভেতরে আসতে বলে। সেখানে অয়নও উপস্থিত ছিল। অয়নকে তোয়াক্কা না করে আসফির উদ্দেশ্যে বলে, স্যার আমাকে ডেকেছিলেন? ও খুশবু, আসো। যার জন্য ডেকেছিলাম। তোমাদের এখনই বের হতে হবে। অয়ন চাচ্ছিল সকাল সকাল সাইড ভিউ করে আসবে, আর তোমাকে একাই যেতে হবে। কিন্তু স্যার, সেটা তো সেকেন্ড হাফে ছিল, আর আমি একা। থ্যাংক ইউ আমার উপর ট্রাস্ট করার জন্য, বাট নো, বাট আই নো ইউ ক্যান ডু ইট, সো গেট রেডি। প্রাপ্তি আর কথা বাড়াতে পারে না। অয়নের দিকে তাকাতে দেখতে পায় সে মিটমিট হেসে যাচ্ছে। প্রাপ্তি রাগে লুক দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রাপ্তি যাবার পর অয়ন আসফিকে বলে, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে আমি ঋণী থাকবো। ভাই, তোর আর স্বামীর উপর আমার 5 আনার ভরসা নেই। যাই করিস পুলিশ কেস করাইস না। ডোন্ট ওয়ারি, আজকে ওর আমাকে বলতেই হবে কেন ও আমাকে চিনতে চাইছে না। এত কিসের রাগ? যা ভালো মনে হয় করিস, কিন্তু একটা জিনিস মাথায় রাখিস, ওর মেন্টাল কন্ডিশন কিন্তু ভালো নয়। মিসক্যারেজ হ্যান্ডেল করার মতো মানসিক ক্ষমতা সবার থাকে না। শি হ্যাজ বিন সাফারিং সিন্স দেন, সো টেক কেয়ার অফ হার। কিচ্ছু হবে না, আমি ওর কিছু হতে দিব না। অয়ন আসফির সাথে কথা বলে সোজা পার্কিং এরিয়াতে চলে যায়। রিয়াদকে দিয়ে এই 4 মাস ও কি হয়েছে প্রাপ্তির জীবনের সব ডিটেলস কালেক্ট করেছে সে। প্রাপ্তি এই 4 মাস এতটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিভাবে সে নিজেকে একটি রুমে আটকে রেখেছিল। তার এই 4 মাসের প্রতিটি নির্ঘুম রাতের খোঁজ অয়ন নিয়েছে। কাল যখন প্রাপ্তি তাকে চিনতে পারছিল না,
অয়নের রাগ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। ভেবেছিল প্রাপ্তিকে নিজের কাছে আটকে রাখলে প্রাপ্তি হয়তো তাকে সত্যিটা বলবে। রাতে অচেনা লোকটি যে প্রাপ্তিকে তুলে নিয়ে গিয়েছিল সে আর কেউ না, অয়ন। কিন্তু প্রাপ্তির গলায় কামড় দেবার সময় লক্ষ্য করে তার গলা থেকে একটু নিচ থেকে ক্ষত দেখা যাচ্ছে। প্রাপ্তিকে টোকা দিলে সে মানুষটিকে নিজেকে ঠিক রাখতে পারে না। সে প্রাপ্তির ক্ষত দাগটি দেখে নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছিল না, তাই সেই জায়গা ছেড়ে চলে যায়। রিয়াদকে 7 ঘন্টার সময় দেয় যাতে খুশবুর পুরো ডিটেলস সে বের করে, এবং রিয়াদ সেই কাজটি করেও। অয়নকে রিয়াদ জানায় প্রাপ্তির অ্যাক্সিডেন্ট এবং মিসক্যারেজের পর মানসিক ট্রমার জন্য ট্রানজিট অ্যামনেশিয়া হয়েছে। তবে অয়নের ধারণা প্রাপ্তির কিছু ভুলে নেই। কোনো একটা কারণে ইচ্ছা করে প্রাপ্তি নিজেকে গোপন করেছে। নিজের অস্তিত্ব মানতে সে নারাজ। গাড়ির ড্রাইভিং সিটে গা এলিয়ে দিল অয়ন। নিজের ভালোবাসা প্রমাণ করার উপায় তার জানা নেই। রিয়াদের কাছ থেকে সব জানতে পেরে প্রাপ্তির কাছে ছুটে যায় সে, কিন্তু অন্য একটি ছেলের সাথে প্রাপ্তিকে দেখে ভেতর ভেতর জ্বলতে থাকে অয়নের। প্রাপ্তিকে এবার হারিয়ে ফেললে বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলবে সে। গাড়ির কাছে টোকা পড়ায় ভাবনার জগৎ ছেদ পড়ে তার। বাহিরে তাকাতেই দেখে প্রাপ্তি দাঁড়িয়ে আছে। মেয়েটিকে এখন আরো বেশি মাতাল করার সুন্দরী লাগে। আগে খুব কম শাড়ি পরতো, কিন্তু এখন সব সময় শাড়ি পরে, চুলগুলো ঢেউ খেলে মাতাল হাওয়ার সাথে তাল মিলিয়ে। মুখটা বড্ড শুকিয়ে গেছে, ঠোঁটের নিচের তিলটা আরো স্পষ্ট। তিলটা মাদকত্ব সৃষ্টি করে মনের গহীনে। মেয়েটির এমন এমন জায়গায় তিল আছে যা অয়নের শুধু নেশার ঝোঁক বাড়িয়ে তোলে। মেয়েটা যেন জল জ্যান্ত নেশার স্তূপ। নিজের দিকে অয়নের নেশাগ্রস্ত দৃষ্টি প্রাপ্তিকে বেশ অপ্রস্তুত করছে। সে এবার একটু ধীর কণ্ঠে বলে ওঠে, যদি যাওয়ার ইচ্ছে না থেকে থাকে বলতে পারেন, আমি অহেতুক নিজের সময় নষ্ট করার ইচ্ছে নেই। দরজা খোলা আছে, উঠে আসুন। মুচকি হেসে অয়ন প্রাপ্তিকে বলে। প্রাপ্তি কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসে। প্রাপ্তি বসে পড়লে অয়ন গাড়ি স্টার্ট দেয়। আপন গতিতে গাড়ি চলতে থাকে। দুইটি মানুষ পাশাপাশি, কিন্তু নিশ্চুপ পরিবেশ। প্রাপ্তি আর চোখে অয়নকে দেখে যাচ্ছে। মানুষটাকে দেখলেই মনে মোচড় দেয় তার। আচ্ছা, মানুষটা ভালো আছে তো? লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই মিস খুশবু। দেখতে হলে সরাসরি দেখুন। চোরের মতো দেখলে আমার লজ্জা লাগবে। অয়নের কথায় বেশ লজ্জায় পড়ে যায় প্রাপ্তি। নজর বাহিরে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আপনাকে দেখতে বয়ে গেছে আমার। একজন বিবাহিত পুরুষের দিকে তাকাবো এতটা নীচ মানসিকতার আমার নয়। আমার সম্পর্কে সব জানেন দেখি? সারা শহর জানে, আমি জানবো না? আপনার বাগদত্তা জানেন আপনি আমার সাথে আছেন এখন। বাগদত্তা? তার সাথে তো আপনার শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, ওয়াইফ তো বলতে পারছি না। হা হা হা। প্রাপ্তির কথা শুনে জোরে হেসে ওঠে অয়ন। অয়নকে হাসতে দেখে প্রাপ্তি খানিকটা অপদস্থ হয়ে পড়ে, তাই জিজ্ঞেস করে, আপনি হাসছেন যে? তো কি করব, আমার একবারই বিয়ে হয়েছে, আমার কোনো বাগদত্তা নেই। আর সারা শহর জানে এঙ্গেজমেন্ট আমার না ভাইয়ের ছিল। আপনি আমার প্রাপ্তির মতো দেখতে, আপনি আমার প্রাপ্তি নন, তাই আপনাকে শিকদার ফ্যামিলির ইন্টারনাল ইস্যু আপনাকে বলতে পারবো না। তবে এটুকু জেনে রাখুন, আমার কোনো বাগদত্তা নেই, আমার শুধু একটাই বউ, প্রাপ্তি। খুব ভালোবাসেন বুঝি? খুব। ও যদি বলে আমি জীবন বাজি রাখতে পারবো। সত্যি? সন্দেহ আছে? আমি কে সন্দেহ করার? তবে হয়তো আপনার ভালোবাসায় খুঁত ছিল, তাই হয়তো শুনেছি উনি মারা গেছেন। প্রাপ্তির কথায় মুখ শক্ত হয়ে যায় অয়নের। গম্ভীর এবং রাগী কণ্ঠে বলে, আমার প্রাপ্তি মারা যায়নি, রেগে আছে শুধু। যেদিন আমি ওর রাগ ভাঙাতে পারবো, ও আবার আমার কাছে চলে আসবে। প্রাপ্তি আর কোনো কথা বলে না। অয়নের রাগ সম্পর্কে তার ধারণা রয়েছে, কিন্তু অয়ন কি সত্যি তাকে এতটাই ভালোবাসে? যদি ভালোবাসতো তবে কি তাকে এত ছলনার মাঝে রাখতো? একবার তাকে খোঁজার চেষ্টা করতো না? তার বর্তমানে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠতায় জড়াতো? যদিও তার এঙ্গেজমেন্ট হয়নি, কিন্তু এগুলো তো এড়ানো যায় না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে তার হুঁশ থাকে না প্রাপ্তির। রাত 9টা। মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে প্রাপ্তি এবং অয়ন।
কাজ শেষে ঢাকার পথে রওনা দেয় তারা, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় অয়নের। একে তো রাত, উপর থেকে নাস্তায় তেমন ট্রান্সপোর্টে নেয়নি যাতে তারা ঢাকায় যেতে পারে। উপায়ন্ত না দেখে অয়ন প্রাপ্তিকে বলে, আমার ভিলা পাশেই আছে, বেশি না 20 মিনিটের রাস্তা। তোমার আপত্তি না থাকলে আমরা সেখানে থাকতে পারি। আপনার মাথা ঠিক আছে? আমি বাসায় যাব ব্যাস। কিভাবে যাবা? না, তুমি আমাকে বলো কিভাবে যাবা। ওয়ে থাকলে আমি নিজে তোমাকে নিয়ে যেতাম, কিন্তু উপায় কোথায়? আর কোনো ওয়ে নেই? না, এত রাত আমি মেকানিক পাবো না। কাল সকাল অবধি এখানে থাকার থেকে ভিলায় আরামসে থাকাটা অনেক বেশি ভালো বলে আমার মনে হয়। আর বৃষ্টি আরম্ভ হবে এক্ষুনি। তুমি থাকতে চাইলে আমার সমস্যা নেই, তবে আমি এখানে রাত কাটাবো না। ঠিক আছে চলুন। অয়ন মুচকে এসে রাস্তায় হাঁটা শুরু করলো। প্রাপ্তিও পিছু পিছু ধীরে পায়ে হাঁটতে লাগলো। ভিলায় পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি শুরু হয়েছে। গগন বিদারী আওয়াজে মেঘ ডাকছে। ভিলায় যেয়ে প্রাপ্তিকে একটি রুম দেখিয়ে দেয় অয়ন। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ায় প্রাপ্তি। বৃষ্টির ছিটা প্রাপ্তির মুখ ভিজিয়ে দিচ্ছে। আজ প্রাপ্তির মাঝেও উন্মাদনার ছোঁয়া লেগেছে। খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিকে আলিঙ্গন করতে। ঠান্ডা বাতাসে আরো উন্মাদনার সৃষ্টি করছে। আজ ভিজতে ইচ্ছে করছে প্রাপ্তির। মন উজাড় করে বৃষ্টির কাছে নিজের সঁপে দিতে ইচ্ছে করছে। তাই আর নিজেকে না আটকে ছাদের দিকে রওনা দেয় সে। বেশ কিছুক্ষণ ভেজার পর এক জোড়া উষ্ণ হাত তাকে পেছন থেকে আলিঙ্গন করে। শীতল শরীরে উষ্ণ হাতটি যেন ভালোবাসার উষ্ণতা প্রাপ্তির প্রতিটা লোমকূশে পৌঁছে দিচ্ছে। পেছন ফিরতেই দেখে নেশাগ্রস্ত চোখে অয়ন তাকে দেখছে। অয়নের কাছে প্রাপ্তিকে কোনো অপসরার চেয়ে কম লাগছে না। ভেজা ঠোঁট জোড়া ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছে তাকে মাতাল করছে। মাঝে মাঝে পুরুষের পক্ষে নিজেকে আটকেও রাখা যা বড্ড কঠিন। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টায় অয়ন হার মেনে যায়। প্রাপ্তিও যেন একটা ঘোরের মাঝে আছে। আজ বৃষ্টি যেন মাতাল করে তুলেছে দুইটি হৃদয়কে। অয়ন প্রাপ্তির নিজের খুব কাছে নিয়ে আসে। শুধু দুজনের হৃৎপিণ্ডের ধুকপুকানি আর প্রকৃতির মাতাল শব্দ শোনা যাচ্ছে। অয়ন প্রাপ্তির কাছে আসতেই জোরে আকাশে ডেকে ওঠে। প্রাপ্তিও ভয়ে অয়নকে জড়িয়ে ধরে। আকাশের গর্জনে প্রাপ্তি বরাবরই ভয় পায়। বজ্রপাতের শব্দ যত বাড়ছে ততই ভয়ে আয়নের বুকে সিটিয়ে আছে সে। অয়ন মুচকি হেসে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরেছে প্রাপ্তিকে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আর 4 মাস পর তার খালি হৃদয় পূর্ণতা পেয়েছে। কিছু সময় পর প্রাপ্তির হুঁশ ফিরে। এতক্ষণ ঘোরের বসে কি করছিল সে? সম্মিত ফিরল অয়নকে ধাক্কা মেরে চলে যেতে নিল। অয়ন হাত টেনে নিজের কাছে নিয়ে আসে তাকে, কানে মুখ লাগিয়ে বলে, নেশা ধরিয়ে পালিয়ে যাচ্ছ? আমি ইচ্ছে করে করিনি, ছাড়ুন। ছেড়ে দিলেই তো পালিয়ে যাও। এই 4 মাস একা একা জীবনটাকে বইতে বইতে আমি ক্লান্ত, আর পারছি না প্রাপ্তি। আমি শেষবারের মতো বলছি, আমি প্রাপ্তি নই। একটা কথা কতবার বলবো, আমি খুশবু। চেঁচিয়ে উঠল প্রাপ্তি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলে যেতে নিলে অয়ন বলে ওঠে, আমি সব জানি প্রাপ্তি। আমার সামনে অন্তত তোমার এই নাটকগুলি করতে হবে না। তুমি প্রাপ্তি, তার সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে। তোমার মিসক্যারেজ হয়েছে। প্রাপ্তি যখন আমাকে ছেড়ে যায় তখন সে প্রেগনেন্ট ছিল। এ থেকে কিছুই প্রমাণ হয় না। তাই সবচেয়ে বড় প্রমাণ তোমার হ্যান্ডরাইটিং। না হয় তুমি প্রাপ্তির মতো দেখতে, তোমার সাথে ওর হ্যান্ডরাইটিংও মিলে যাবে। তাই অহেতুক চেষ্টা করো না। আর এ বাড়িতে তুমি প্রথম এসেছো। তুমি এ বাড়ির প্রতিটা জিনিস এত ভালো করে কি করে চেনো? কারণ এই বাড়ির সব কিছু আমার প্রাপ্তির গোছানো, মানে তোমার গোছানো। প্রাপ্তি, আমার দোষটা কোথায়? আমি জানি না। এতটা ঘৃণা তুমি কেন করছো? খুনের আসামিকেও একটা শেষ সুযোগ দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার, অথচ তুমি বিগত 4 মাস ধরে আমাকে শাস্তি দিয়ে যাচ্ছ। আমি জানিও না আমার দোষ কোথায়, তাও তুমি যা শাস্তি দিবে আমি মেনে নিব। প্লিজ আমাকে একা করে চলে যেও না। এতক্ষণ চুপচাপ প্রাপ্তি সব শুনে যাচ্ছিল।
চোখ থেকে ক্রমাগত অশ্রুধারা বয়ে যাচ্ছে। প্রাপ্তের রেসপন্স না পেয়ে অয়ন তার কাছে যায়, নিজের দিকে ঘুরিয়ে আলতো করে তার গাল 2 হাত দিয়ে ছুঁয়ে বলে, প্লিজ প্রাপ্তি, আমি ক্লান্ত। এবার তুমি আমায় ছেড়ে চলে গেলে মরে যাব, সত্যি মরে যাব। আমি আপনার বলির বাকরা। আপনি কোনো দিন আমাকে ভালোবাসেননি। আমি জাস্ট একটা বংশবৃদ্ধির টুল। আপনি কি ভেবেছেন আমি কিছুই জানি না? আপনি কোনো দিন আমার কথা ভেবেছেন? প্রথমে ভেবেছিলেন আমি আপনার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, তাই আমাকে বিয়ে করেন। আমার সম্মান নষ্ট করার ছিল আপনার মূল উদ্দেশ্য। আমাকে পাগল প্রমাণ করে কোনো ওয়ে বাদ রেখেছিলেন। তারপর যখন প্রুফ হলো আমি নির্দোষ, তখন আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে এই জন্য মেনে নেননি যে আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমাকে শুধুমাত্র নিজের উত্তরাধিকার জন্ম দেবার জন্য আপনার বাড়িতে রেখে দিয়েছিলেন। না প্রাপ্তি, তুমি যা ভাবছো তা ঠিক নয়। তাহলে দাদির সাথে আপনার ডিল হয়নি? বাচ্চা হবার পর আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? বলুন। হ্যাঁ, তখন মহিমা শিকদারকে ঠান্ডা করার জন্য আমি হয়েছিলাম, কিন্তু কিন্তু কি? কোথায় ছিলেন আপনি যখন আমি আইসিইউতে 15 দিন পড়েছিলাম? কোথায় ছিলেন যখন আমার বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি? আমি বলি, আপনি তখন অন্য নারীর সঙ্গীদের সাথে ব্যস্ত ছিলেন। আমি আজও অনুতাপ করি কেন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। আমি আপনার জীবনে না আসলে আমার লাইফে এত কষ্ট থাকতো না। আমি আপনার মুখও দেখতে চাই না। বেশ, তোমার ইচ্ছে যেন পূরণ হয়। আমি তোমার সামনে কোনোদিন আসবো না। তবে একটা কথা জেনে রেখো, এই অয়ন শিকদারের জীবনে শুধু একজন নারী এসেছিল, সে হলো কেবল তুমি। প্রাপ্তি ব্যতীত কোনো নারী আমার জীবনে আসে না। আর শিকদার পরিবারের সম্পত্তিতে আমার কোনোদিন কোনো অধিকার ছিলই না। আমি সব কিছু ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য। জানি তোমার বিশ্বাস হবে না, তবুও বলছি, আমি তোমাকে কোনোদিন ঠকাইনি। আমি শুধু তোমাকেই ভালোবেসে এসেছি। যাক, আমার মুখ যেন উপরওয়ালা তোমাকে কোনোদিন না দেখায়, এই কামনাই করি। যদি দেখো, সেটা যেন আমার মরা মুখ হয়। বলেই অয়ন সেখান থেকে বেরিয়ে যায়। প্রাপ্তির কান এখনো বাজছে। অয়নের বলা প্রতিটা কথা যেন কলিজাতে লাগছে, যেন কেউ ভোঁতা ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে রক্তক্ষরণ করছে। রাগের বশে যা নয় তাই সে বলে তো দিয়েছে, না জানি ভাগ্য তাদের কোন নতুন মোড়ে এসে দাঁড় করাবে। সকাল 6টা। রাতের মেঘ কেটে ভোরের মিষ্টি সকাল প্রকৃতিকে নতুন রূপে সাজিয়েছে, কিন্তু মেঘের ঘনঘটা প্রাপ্তির জীবনে এখনো ছেয়ে আছে। সারা রাত চোখের দুপাতা এক করতে পারেনি। সত্যি কি সে অয়নকে ভুল বুঝেছে? বারবার অতীতকে মনে করে নোনা জল গাল বেয়ে পড়ছিল। মনটা যে বড্ড বেহায়া, কিছুতেই স্থির হচ্ছে না। কাল রাতের পর থেকে অয়ন একবারও তার সামনে আসেনি। হয়তো তাদের সম্পর্কের ইতি এখানেই, এটাই তো চেয়েছিল প্রাপ্তি। তবে আজ কেন মনটা খালি খালি লাগছে? কেন বেহায়ের মতো অয়নকে আপন করে নিতে ইচ্ছে করছে? সকাল 9টা। স্থান চিটাগাং। আজই ঢাকার পথে রওনা দেবে আবরার। দাদের সম্মুখীন তার হতে হবে। আব্রাহামের রিপোর্ট চলে এসেছে। হার্টের ছোট্ট ব্লক ধরা পড়েছে। ডক্টর সিদ্দিক মেডিসিন দিয়েছেন। যখন 7-8 বছর হবে তখন যদি ব্লকটা থাকে তবে বাহিরে নিয়ে ছোট্ট একটা অপারেশন করতে হবে। বাবা হিসেবে ছেলের কোনো অযত্ন সে হতে দিবে না। তাই আজই ঢাকা নিয়ে যাবে রাইসা আর আব্রাহামকে। রাইসা যদিও আপত্তি করেছিল, কিন্তু কোনো কথাতেই রাজি হয়নি আবরার। রাইসার সাথে তার মনের দূরত্ব এখনও তেমনই আছে, ক্ষতটা অনেক বেশি, তাই হয়তো দেরি হবে সেটা পূরণে। ঢাকা যেয়ে প্রথম কাজ নিশির সাথে বিয়েটা ভেঙে দেওয়া আর রাইসাকে তার যোগ্য স্থান দেওয়া। মেয়েটাকে আর কোনো অসম্মান সহ করতে দিবে না আবরার। রাইসার ডাকে হুঁশ ফিরে আবরারের। কি ভাবছিস? কিছু না, পার্কিং শেষ। আবারও ভেবে দেখ আবরার। আমার মনে হচ্ছে আমাদের ঢাকা নিয়ে যাওয়ার হয়তো ভালো ডিসিশন নয়। নিজের পরিবারকে নিজের কাছে নিয়ে যাওয়াটা আমার মনে হয় না অন্যায়। আর কাল রাতে আমি জানিয়ে দিয়েছি আমি তোদের ছাড়া ঢাকা ফিরছি না। কিন্তু চুপ, আর যেন একটা কথা আমি না শুনি। রাইসার কাছে এসে 2 হাত দিয়ে তার গালকে আলতো ছুঁয়ে কপালে উষ্ণ ছোঁয়া দেয় আবরার। তারপর বলে,
ভালোবাসি তোকে, এই শেষবার বিশ্বাস করে দেখ। তোদের নিরাশ করব না, আই অ্যাম প্রমিস। হয়তো তোদের বিলাসিতা দিতে পারবো না, কিন্তু তোদের কোনো কিছুর কমতি হতে দিব না। শুধু তুই আমার পাশে থাকিস। সব সময় থাকবো। আমি জানি তুই ঠিক একজন আদর্শ বাবা হয়ে উঠবি। আমি শুধু আদর্শ বাবা নয়, আদর্শ স্বামীও হতে চাই। জানি তোর ক্ষত হৃদয়টায় আবার জায়গা করে নিতে সময় লাগবে, কিন্তু আমি হার মানছি না। আমাকে এই শেষ সুযোগটা দিবি রাইসা? ভেবে বলিস? এইবার কিন্তু আমি কোনো ছাড় দিব না। এই রাইসা কিন্তু অনেক গভীর, তলিয়ে যেতে পারিস। সব চলবে, শুধু তোর মাঝে নিজেকে হারাতেও রাজি আমি। রাইসা মুচকি হেসে আবরারকে জড়িয়ে ধরে। আবরারও পরম আদরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যতটা শক্ত করে ধরলে একে অপরের সাথে মিশে যেতে পারে। সকাল 11টা। প্রাপ্তি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, কিন্তু অয়নকে কোথাও পায় না। কাজের লোকদেরও জিজ্ঞেস করলে তারাও কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর অচেনা নাম্বার থেকে প্রাপ্তির ফোন আসে। ফোন ধরতেই গলাটা বেশ পরিচিত লাগে। হ্যালো হ্যালো, প্রাপ্তি ম্যাডাম? রিয়া? জি ম্যাম, ওনার স্যারের ফোনটা অফ পাচ্ছি সকাল থেকে। আপনি কি জানেন উনি কোথায়? আমি কিছুতেই ওনার সাথে যোগাযোগ করতে পারছি না। ম্যাম, আপনি কি জানেন উনি কোথায় আছেন? না, আমি জানি না। উনি কি বাসায় যাননি? না ম্যাম, উনি বাসায় যাননি, আর ওনার সাথে যোগাযোগও করতে পারছি না। রিয়াদ, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? জি, কেন বলুন তো ম্যাম? কিছু কথা আছে আপনার সাথে। আপনি ফ্রি হলে আমাকে জানিয়েন। রাখছি। জি ম্যাম। ফোনটা রাখার পর থেকে মাথায় হাত দিয়ে বসে পড়ল প্রাপ্তি। মাথা যেন বন্ধ বন্ধ লাগছে। কাজের লোকেরা জানিয়েছে কাল রাতে বাড়ি থেকে বের হয়েছে সে। কোথায় গেছে, কি করছে সেটা রিয়াদ যদি না জানে তাহলে আর কারো পক্ষে জানা সম্ভব নয়। না চাইতেও বিষয়টা ভাবিয়ে তুলেছে প্রাপ্তিকে। অয়নের সব থেকে খারাপ দিক ও রাগ। রাগের বসে উল্টোপাল্টা কিছু করে ফেলেনি তো? উফ, আর ভাবতে পারছি না প্রাপ্তি। ভিলার ড্রাইভার প্রাপ্তিকে গাড়িতে করে অফিসে পৌঁছে দেয়। বিকাল 5টা। ক্যাফেতে মুখোমুখি বসা রিয়াদ এবং প্রাপ্তি। এখনও অবধি অয়নের কোনো খোঁজ পায়নি সে। না চাইতেও খারাপ চিন্তা ঘিরে রেখেছে প্রাপ্তিকে। রিয়াদ এবং স্বামী দুজন এমন মানুষ যারা অয়নের সকল গোপন তথ্য জানে। অয়নের লাভ লাইফ, বিজনেস লাইফ, সব কিছু। মনের সাথে যুদ্ধ করে আজ ক্লান্ত প্রাপ্তি। তাই রিয়াদের কাছেই সকল প্রশ্নের উত্তর সে খুঁজে পাবে। ম্যাম, আপনি আমাকে এখানে কেন রেখেছেন? অয়নের সাথে আমার বিয়ের সত্যতা জানতে। কেন? অয়ন আমাকে বিয়ে করেছিল। আপনি ছাড়া কেউ আমাকে উত্তর দিতে পারবে না। স্যার আপনাকে বিয়ে করছিল, তার পেছনে সেই মুহূর্তে একটা কারণ ছিল, তা হচ্ছে প্রতিশোধ। আপনার নামে ফেক অ্যাকাউন্টের কারণে উনি ভেবেছিল আবার স্যারের অ্যাক্সিডেন্ট, কোথাও না কোথাও আপনারও দোষ ছিল। আর আপনাকে একটা ঘোলকদাদার ভেতরে রাখার কারণ দুটি ছিল। একটি দাদিজান, দ্বিতীয়টি ওই প্রতিশোধ। ধীরে ধীরে স্যার আপনার প্রতি দুর্বল হতে থাকেন। তারপর জানতে পারেন আপনার সাথে আবরার সাহেবের কোনো সম্পর্ক কোনোদিনই ছিল না। আপনার চাচাতো বোন আপনার নামে ফেক আইডি চালাতো। ধীরে ধীরে দোয়াশাগুলি কেটে গেল। উনি সিদ্ধান্ত নেন এই সম্পর্কটাকে আবার জীবন্ত করার। উনি বড় ম্যাডামের সাথে অনেক ঝগড়াও করেছেন। এরপর বড় ম্যাডাম এক শর্তে রাজি হন, সেটা হলো খুব দ্রুত আপনি যাতে কনসিভ করেন। স্যার এটাও মেনে নিয়েছিলেন। তারপর আপনি যে রাতে স্যারকে ছেড়ে চলে যান, সেদিন স্যার আপনাকে সব খুলে বলতে চেয়েছিল এবং আপনাকে বিয়ের জন্য প্রপোজ করতে চেয়েছিলেন। সেই রাতে আমরা একটি লাশ পাই। আমরা তো ভেবে নিয়েছিলাম সেটি আপনার লাশ, আপনি মারা গেছেন, কিন্তু স্যার সেটা বিশ্বাস করেনি। স্যার যখন জানতে পারেন আপনি প্রেগনেন্ট ছিলেন, পাগল প্রায় হয়ে পড়েন। ডাকা তন্ন তন্ন করে খুঁজছেন তিনি। আমরা তাকে বোঝাবার চেষ্টা করেও লাভ হয়নি। বড় ম্যাডাম বারবার স্যারকে বিয়ের জন্য জোর করতে লাগলেন। স্যারের লাইফে যাতে আপনার পরিবর্তে কেউ না আসে, তাই স্যার শিকদার বংশের সম্পত্তির ভাগও ছেড়ে দিয়েছেন। এই 4 মাস স্যার কীভাবে জীবন কাটিয়েছেন তা কেবল আমরা জানি। যদি তার জীবনে কোথাও কোনো নারী প্রবেশ থাকে, সেটা শুধু রাইসা ম্যামের ছিল। রাইসা ম্যাম এবং তার বাচ্চাটিকে দেখাশোনার দায়িত্ব স্বেচ্ছায় নিয়েছিলেন বলেই রাইসা ম্যামের সাথে তার কথা বা দেখা হতো। আমার মনে হয় ম্যাম, আপনার যা জানার ছিল আমি তার উত্তর ঠিকমতো দিয়েছি। অয়ন এখন কোথায় আছে বলতে পারবে? কথাগুলো আটকে যাচ্ছে প্রাপ্তি। না চাইতেও চোখ বারবার ভিজে যাচ্ছে। হ্যাঁ, সে ভুল করেছে, খুব বড় ভুল করেছে। একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য নিজের সাথে সাথে অয়নকে এতটা কষ্ট দিয়েছে।
এখন অয়নের সামনে যাওয়াটা খুব দরকার। এক সময় অয়ন কোথায় আছে তা একমাত্র রিয়াদ জানে। রিয়াদে উত্তরে বলে, না ম্যাম, উনি কোথায় আছে সেটা আমি আপনাকে জানাতে পারবো না, তবে উনি বেঁচে আছেন, তাই ওনাকে নিয়ে হয়তো চিন্তা করবেন না। প্লিজ রিয়াদ, আমার ওনার সাথে দেখা হওয়াটা খুব জরুরি। আপনি ছাড়া কেউ আমাকে ওনার খোঁজ দিতে পারবে না। আমি নিজের ভুলে 4টা মাস দেরি করে ফেলেছি, আর দেরি করলে অয়ন আমার থেকে আরও দূরে চলে যাবেন, যা আমি মেনে নিতে পারবো না। প্লিজ রিয়াদ, আমাকে ওনার সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করে দিন। বেশ ম্যাম, তবে চলুন। অপরদিকে মুখোমুখি বসা মহিমা শিকদার এবং আবরার। রাগে গা রিরি করছে মহিমা শিকদারের, কিন্তু নাতি তার সিদ্ধান্তে অনড়। রাইসাকে সে বিয়ে করবে। অনেক বোঝানোর সত্ত্বেও সে রাজি নয়। আবরার, আমার আগেও যা সিদ্ধান্ত ছিল এখনো তাই। তুমি যদি এই মেয়েকে বিয়ে করতে চাও তবে আমার ঘরে তোমার কোনো জায়গা হবে না। তবে তাই হবে। রাইসা, ওনাকে বুঝিয়ে লাভ নেই। এই বাড়িতে আমাদের কোনো জায়গা হবে না। আরেকটা কথা দাদিজান, আপনার সম্পত্তি কিংবা আপনার কোম্পানি ছাড়া আমি দিব্যি চলতে পারবো, কিন্তু আমি কিংবা অনয় ছাড়া শিকদার কোম্পানি কি হাল হবে তা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। আবরার এক মুহূর্ত দেরি না করে রাইসাকে নিয়ে শিকদার ভিলা থেকে বেরিয়ে পড়ে। আগে থেকে এটা তার জানা ছিল, বিধায় অয়নের সাহায্যে আগেই একটা নতুন কোম্পানি স্টার্ট করে আবরার। এখন বেশ ভালো পজিশনে নিয়ে গিয়েছে সে কোম্পানিটাকে। তাই মহিমা বেগমের হুমকিতে তার কিছুই যায় আসছে না। রাইসা এবং আবরামকে নিয়ে উত্তরার একটি 2 বেডরুমের ফ্ল্যাটে উঠে আবরার। এই ফ্ল্যাটটা বিজনেস ক্যারিয়ারের প্রথমে কিনেছিল আবরার। ফ্ল্যাটটি তার নিজের নামে বিধায় এই ফ্ল্যাটটি মহিমা শিকদার কখনোই কিনে নিতে পারবে না। আব্রাহামকে শুয়ে দিয়ে বারান্দা যায় রাইসা। আবরার তখনও নিকোটিনের ধোঁয়ায় নিজের চিন্তাগুলোকে উড়াতে ব্যস্ত। আবরারের দিকে নিপুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাইসা। আবরারের দৃষ্টি তখনও বাইরের দিকে। হালকা কেশে বলে ওঠে, সিগারেট খাওয়া কিন্তু আমার পছন্দ না, আর আবরামের জন্য সিগারেট খাওয়াটা উচিত হবে না। আবরার মুচকি হেসে সিগারেটটা বাইরে ফেলে দেয়। রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে, তার কাঁধে থুতনি রেখে বলে সে, আজ থেকে নো সিগারেট। তবে নিকোটিনে নেশা যে বড় খারাপ, সহজে কাটানো যায় না। একটা নেশার বদলে এখন তো অন্য একটা নেশা করতে হবে। অন্য নেশা বলতে? রাইসাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে আলতো করে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, তুই জলজান্ত নেশার তরি থাকতে এই নিকোটিনের নেশা আমাকে ছুতে পারবে না। আচ্ছা, কাল সকালে কাজী অফিসে যাব। অনয়কে জানিয়ে দিয়েছি, ওরাই সাক্ষী হিসাবে থাকবে। তাড়াহুড়ো করছিস না? অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করব না। বড্ড খিদে পেয়েছে। কি আনতে হবে বল, নিয়ে আসছি। তুই যাবি বাজারে? আর কেউ আছে? আচ্ছা, লিস্ট দিচ্ছে। বলেই রাইসা ভেতরে চলে গেল। আবরারের মনটা মুহূর্তেই ভালো হয়ে গেছে। আজ সত্যি নিজেকে পূর্ণ লাগছে। অবশেষে তার পরিবার পূর্ণতা পেল। রাত 9টা। অয়নের নিজস্ব গোপন আস্তানার সামনে এসে নামিয়ে দিয়েছে প্রাপ্তিকে রিয়াদ। অয়নের যখন খুব মন খারাপ লাগে তখন এখানে আসে সে। এই আস্তানার খোঁজ কেবল 3 জন জানে, আবরার, স্বামী এবং রিয়াদ। শহর থেকে দূর অনাথ আশ্রম, যেখান থেকে দত্তক নেওয়া হয়েছিল তাকে। জায়গাটি মনের খুব কাছের অয়নের। কাল ভিলা ছেড়ে এখানেই ছুটে এসেছে সে। ফোন অফ করে নিজেকে এক রুমে আটকে রেখেছিল। রিয়াদ ফোন না পেয়ে বাধ্য হয়ে এখানে চলে আসে। অনাথ আশ্রমের দায়িত্বে যিনি আছেন তার নাম শমশের। শমশের সাহেব অয়নকে ছোট থেকে দেখে এসেছে। রিয়াদ যখনই এখানে এসেছে তখনই তাকে রাতের সব কথা বলেন তিনি। তারপর দরজা ভেঙে রুমে ঢুকতে দেখে জ্বরের ঘোরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। প্রাপ্তি ধীর পায়ে ভেতরে আসলে শমশের সাহেবের সাথে তার দেখা হয়। শমশের সাহেব তাকে দেখেই বলে, তুমি প্রাপ্তি, তাই না? আপনি আমাকে চেনেন? অয়ন তোমার ছবি দেখিয়েছিল। সকাল থেকে ছেলেটার খুব জ্বর মা। জ্বরের ঘরে তোমার নাম ডেকে যাচ্ছি। এখন তুমি এসে গেছো, ওকে দেখে রেখো। আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না।
রুমে প্রবেশ করে অয়নকে ঘুমন্ত দেখে পাশে বসে প্রাপ্তি। মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, নিজেকে অপরাধী লাগছে। সেদিন কেন তার জন্য অপেক্ষা করেনি প্রাপ্তি? নিজের একটা ফুল আজকে তাদের দুজনকে এভাবে বিক্ষিপ্ত করে দিয়েছে। অয়নের পাশে বসে হাতটি ধরে সারা রাত সেভাবেই কাটিয়ে দেয় প্রাপ্তি। সকাল 7টা, সূর্যের আলো মুখে পড়তে ঘুম ভাঙে অয়নের। মাথাটা এখনো ধরে আছে, জ্বর নেই কিন্তু দুর্বলতা কাটেনি। হাতটি ভার ভার লাগলো, পাশ ফিরে দেখে প্রাপ্তি হাতটি 2 হাত দিয়ে জোরে ধরে ওভাবেই ঘুমিয়ে আছে। প্রথমে স্বপ্ন মনে হচ্ছিল সবকিছু। প্রাপ্তির ঘুমন্ত মুখটা যেন তার সকল অসুখের ওষুধ। অজান্তে হাতটি মুখের উপর ধরে থাকা চুলগুলো সরিয়ে দিল। মুখে ছোঁয়া পেতেই ঘুম ভেঙে যায় প্রাপ্তির। অয়নকে সজাগ দেখে প্রাপ্তি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করে, কিছু লাগবে? তুমি এখানে? ঠিকানা কোথায় পেলে? রিয়া দিয়েছে। আপনার কিছু লাগবে? কেন এসেছো? আমার মুখ যাতে না দেখতে হয় তাই তো এখানে চলে এসেছি, তোমার থেকে দূরে। তাহলে আমি বলি কি, চলে যাও। আপনার জ্বর এখন নেই, তবে আপনি ফ্রেশ হয়ে যান, আমি খাবার নিয়ে আসছি। জ্বরে মরে যাব না, তোমার সেবার আমার প্রয়োজন নেই, চলে যাও। আবার মায়ায় বাঁধবে, আবার একা করে চলে যাবে। একাই তো থাকতে হবে, তবে এই মায়ার কি প্রয়োজন? বুঝে বলছেন তো? আমার একটা সামান্য ভুলে 4 মাস আমাদের জীবন থেকে চলে গেছে। বাকিটা জীবনও কি এইভাবে একাকিত্বের অন্ধকারে কাটাবো আমরা? মানছি ভুল হয়েছে, ভুল বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি ভালো নেই। আমার হৃদয়টা বড্ড ফাঁকা। এই বরফ শীতল জীবনে আমিও ভালোবাসার উষ্ণতা চাই, আর সেটা কেবল আপনিই দিতে পারবেন। ভালোবাসি আমি আপনাকে, জেদের বসে যে ভুল করেছি আবার সেটা করতে চাই না। প্লিজ ফিরিয়ে দেবেন না আমাকে। বলে শক্ত করে জড়িয়ে ধরল অয়নকে। প্রাপ্তির স্পর্শে শিরদাঁড়া দিয়ে শীতল পরশ বয়ে গেল। নিজেকে কঠিন করে রাখা আর যে সম্ভব নয় অয়নের পক্ষে, তাই না পেরে সেও শক্ত করে জড়িয়ে ধরল প্রাপ্তিকে। আর একা করে চলে যাবে না তো? না, মৃত্যু অবধি আপনার সাথে বাকিটা জীবন কাটিয়ে দেব, আপনার ছায়া হয়ে, আপনার শক্তি হয়ে। ভালোবাসি অয়ন, আমি আপনাকে ভালোবাসি। আমিও যে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া যে আমার চলবে না প্রাপ্তি, একদমই না। আজ তাদের ভালোবাসা যেন পূর্ণতা পেল। সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে ভালোবাসার উষ্ণতায় তাদের হৃদয় পরিপূর্ণ হলো। একই দিন অয়ন এবং প্রাপ্তি আর আবরার এবং রাইসা কাজী অফিসে আবার বিয়ে করলো। মহিমা বেগম শাস্তিস্বরূপ সারা জীবন একাকিত্ব মেনে নিল। আব্রাহামকে নিয়ে অয়ন, প্রাপ্তি, আবরার এবং রাইসা আবার নিজেদের মতো করে নিজেদের একটি সুখের আস্তানা সাজালো, যেখানে বাহিক ঝড় থাকলেও নিজেদের মাঝে কোনো দুঃখ ক্লেশের স্থান নেই। আজ আমি গল্পটা ইতি টানলাম। এতদিন ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন লেগেছে এই গল্পটি জানাতে ভুলবেন না। আবারও ধন্যবাদ আপনাদের অজস্র ভালোবাসার জন্য।